আচ্ছা, রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো আমাদের ক্লাস হলো ডাব্লিউপি ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশন নিয়ে। তো অপটিমাইজেশন আগে কিছু জিনিস আপনাদের করে নিতে হবে। যেমন হচ্ছে তার আগে আমি ওয়েবসাইট যেটা আছে সেটা একটু চেক করে দেখি ওয়েবসাইট স্পিডটা কি। আচ্ছা, এটা মোবাইল আছে 34, ডেস্কটপে আছে 86। তো ডেস্কটপে মোটামুটি ভালো, আর মোবাইলে দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে। তো এটা হলো বেসিক স্কোর। তো আমরা এটাকে কেমনে ইমপ্রুভ করতে পারি? ডাব্লিউপি রকেট আর হলো নাইট্রো প্যাক ইউজ করে। তো প্রথমে আমরা দেখবো ডাব্লিউপি রকেটটা, তারপর নাইট্রো প্যাকের সব লাস্টে দেখবো। আহ, তো আপনাদের অবশ্যই বলা হয়েছে যে আমরা এই ক্লাসে আমরা জিপি ভার্সন ইউজ করতেছি, আর ক্লায়েন্টের ক্লাসে আমরা ইউজ করবেন তখন অবশ্যই পেইড ভার্সন আপনাদের ইউজ করা উচিত। কেন, ডেভেলপার ভার্সন যে সবসময় কাজ করবে অথবা ভালো সাপোর্ট দিবে এটা কিন্তু এমন কিন্তু না, অনেক সময় অনেক কিছু কাজই করতেছে না। আচ্ছা, ডাব্লিউপি রকেট গেল কোথায়? আচ্ছা গাইস, ওকে, তো আমি ইনস্টল দিয়ে নিলাম। আপলোড প্লাগইন, আচ্ছা অ্যাক্টিভেট। প্লাগইন অ্যাক্টিভেট এত সময় নিচ্ছে। আচ্ছা, তো এই দেখেন সবচেয়ে বড় কথা কি, আচ্ছা আমরা কিছু জিনিস স্পিড অপটিমাইজ করার আগে কিছু জিনিস চেক করে নিতে হবে। যেমন আমার ওয়েবসাইটে দেখেন অনেকগুলো প্লাগইন অলরেডি অ্যাক্টিভেট করা নাই, সরি মানে আপডেট করা নাই। তো আমার টার্গেট হবে যেন সবগুলো আপ টু ডেট থাকে। আমার ওয়ার্ডপ্রেস যদি আপ টু ডেট না থাকে এটা কিন্তু একটা ইস্যু অপটিমাইজেশনের জন্য। সো এটা আমি ট্রাই করবো আমার ওয়ার্ডপ্রেসের জন্য পর্যন্ত আপ টু ডেট থাকে। তো আমার সবকিছু আপ টু ডেট আছে কিনা। আচ্ছা দেখেন, এখানে একটা জিনিস সাথে কমপ্লিট করতে হচ্ছে, সেটা হলো লাইট স্পিড ক্যাশের সাথে সেই আমি প্লাগইনটি অ্যাক্টিভেট করে দিব। আর একটা জিনিস মাথায় রাখবেন, যখন একটা প্লাগইন অলরেডি থাকবে অপটিমাইজেশনের জন্য, সেটা হোক ডাব্লিউপি রকেট, নাইট্রো প্যাক, লাইট স্পিড ক্যাশ, আর অনেক প্লাগইন আছে, ডাব্লিউপি সুপার ক্যাশ। তো ওগুলো একটু কাইন্ডলি রিমুভ করবেন, যেমন একটা রাখবেন, সবগুলো একসাথে থাকলে কমপ্লিট করবেন। সো আমি প্লাগইনে যাই। প্লাগইন অলরেডি গেছে। আমার নেট হয়ে গেছে না? আমার নেট তো আছে। কি হলো? আসিন জি ভাই, আপনার কি ডোমেন ডাউন হয়ে গেছে? আচ্ছা না, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখানে দেখুন আমাদের অনেকগুলো প্লাগইন আছে যেগুলো আপ টু ডেট নাই। তো আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে আমাদের সবগুলো প্লাগইন, এগুলো কি সবগুলো জিপিএল ভার্সন নাকি ফ্রি ভার্সন আছে? জি ভাই, জিপিএল ভার্সনও, আবার আমি ওই যে কি অফ করে রাখছি আর কি, আপডেট অফ করে রাখছি। আচ্ছা, আপডেট অফ করে রাখছেন। সো জি জি। এটা কিন্তু একটা মেজর ফ্যাক্ট। যখন আমরা একটা ওয়েবসাইট ইউজ করতেছি সেটা যদি সবকিছু প্লাগইন আপ টু ডেট না থাকে, সেটাও কিন্তু একটা স্লো হওয়ার রিজন থাকে। সো আপনারা যখন আমি প্লাগইন আপডেট করতেছি না এই রিজনে, উনি কয়েকটা জিপিএল ভার্সন ইউজ করে রাখছে, তো ওগুলো আপডেট করতে মাঝে মাঝে সাইট ভাঙতে পারে, ঠিক আছে, একটা এরর দেখাতে পারে। আচ্ছা, তো আরেকটা জিনিস চেক করবেন, সেটা একটা প্লাগইন এড করে নেবেন ওয়েবসাইটে। অপটিমাইজেশনের জন্য আরেকটা মেজর একটা ইস্যু আছে, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো আপনারা যখন আপনাদের কিছু কোড দেওয়া হয়েছিল যে শুরুর দিকে ক্লাসে, রাইট, তখন ডাব্লিউপি সার্ভার ডাব্লিউপি সার্ভার দিয়ে হেলথ স্ট্যাটাস মানে প্লাগইনটা স্ট্যাটাস পেয়ে গেছে। তখন তো পাইছিল। ওকে, ওপস। আচ্ছা, এই প্লাগইনটা একটু ইনস্টল করবেন সবাই, ঠিক আছে? তো এটা ইনস্টল করলে কি হবে, আমাদের ওয়েবসাইটের আমাদের যে ওয়ার্ডপ্রেস অথবা আমাদের হোস্টিং যেখান থেকে কেনা, সেখানে কতটুকু মেমোরি লিমিট আছে, কতটুকু আছে, সেগুলো সবগুলো একটু চেক করে দেখবেন। সেগুলোতে ম্যাক্সিমাম না থাকলে ম্যাক্সিমাম করে নেবেন। কেমনে করবেন? আপনাদের অবশ্যই কোড দেওয়া হয়েছে শুরুতে ক্লাসে, যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় কিছু কিছু কোড অলওয়েজ ইউজ করবেন, মনে আছে? সিকিউরিটির জন্য শুরুর দিকে ওই কোডগুলো এখানে বসাইতে হবে। তখন বসালে কি হবে, আপনার যে মেমোরি লিমিট গুলো আছে ইনক্রিজ হবে। wp-config.php তে বসানোর জন্য ওগুলো সব একটু বসাই নেবেন। আচ্ছা, তো এখন আমাদের এই প্লাগইনের মধ্যে রেজাল্টটা কি হবে সেটা আমরা এখন দেখবো। আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ভালোই টাইম নিচ্ছে। আচ্ছা, ড্যাশবোর্ডে গেলে একটু নিচে নামবেন সবাই। নিচে নামলে আরো নিচে জানতে হবে। আচ্ছা, এখানে নিচে নামছি না? নিচে নামার দেখেন একটা সার্ভার ওভারভিউ আসে, রাইট? এখানে কি হচ্ছে, এটা একটা লিনাক্স সার্ভার, লাইট স্পিড, এটা সার্ভারের সফটওয়্যার লাইট স্পিড, আইপি অ্যাড্রেস পুরো অনেক কিছু দেওয়া। এখানে দেওয়া র্যাম দেওয়া আছে, রোম দেওয়া আছে, ডেটাবেস মারিয়াডিবি। আচ্ছা,
তো এখানে দেখেন এটার PHP ভার্সন 8, ভালো কথা। এখন যেহেতু PHP ভার্সন 8 চলতেছে লেটেস্টটা, উনি 8টা রাখছে, এটা ভালো একটা জিনিস। তারপর এখানে আপলোড সাইজ 512, আপনারা যদি আরো ইনক্রিজ করার সময় আপনি বাড়াই নিন। ম্যাক্স পোস্ট সাইজ এটা 8 MB, বাট এটা আরো বাড়ানো যাবে। যেমন আপনাদের অনেকগুলো কোড দেওয়া হয়েছে, ওগুলো যদি বসান এগুলো বেড়ে যাবে। এরপর হলো এগুলো যদি আপনার সি প্যানেল থেকে বাড়িয়ে নিতে পারেন। আচ্ছা, তো আপনাদের অবশ্যই সবার সি প্যানেল অ্যাক্সেস আছে, তো সবার আগে সি প্যানেল চলে যাবেন। সি প্যানেলে গেলে যেটা হবে সেটা হলো এখানে যদি সার্চ করেন সিলেক্ট, এই যে PHP ভার্সন, ঠিক আছে, এখানে চলে যাবেন। তো এখানে গিয়ে আচ্ছা আমি আবার লগ ইন করিনি। সবার অবশ্যই সি প্যানেল আছে, আমি জানা আছে। তো অপটিমাইজেশনের জন্য যখন ক্লায়েন্টের কাজ করেন অবশ্যই সি প্যানেল অ্যাক্সেস নিয়ে রাখবেন, এটা অলওয়েজ দরকার আছে। কারণ এইসব জিনিস ইনক্রিজ করার জন্য সি প্যানেল থেকে বেটার অপশন নাই। ভাইয়া রিসেন্টলি আমাদের পিএসপি সিলেক্টর অপশনটা আসতেছে না। এটা একটা আলমগীরের সাথে কথা বলবেন, হোস্টিং থেকে অপশনটা দেওয়া হয়। দেখেন, আচ্ছা এখন চলে আসছে এখানে, ঠিক আছে। এখানে দেওয়া আছে কি, যেহেতু এটা কিন্তু আমার একটা আলাদা সাইট, এটা আলাদা একটা হোস্টিং, সো এটার সাথে এটার কোনো মিল নাই। তাও আমি দেখাচ্ছি যে কি করা উচিত আপনাদের। যখন আপনি এখানে চলে আসবেন তখন যেটা করা উচিত যে এটা লেটেস্ট রাখা, কারেন্ট কি 8। তো আপনারা কারেন্টটা দিলে এটা স্ট্যাটাস কারেন্টে সেভ হয়ে যাবে, যেটা লেটেস্ট চলে আসছে PHP ভার্সন। তারপর আপনারা কি করতে পারেন, যেখানে এখানে আরো অপশন এখানে আছে যে অপশনস এর মধ্যে যদি দেখেন যে এখানে যে ম্যাক্স এক্সিকিউশন টাইম বাড়ানোর লিমিট আছে, বাড়াই নিবেন। যদি দেখছেন যে ম্যাক্স আপলোড সাইজ এটা বাড়ানোর সময় আছে, বাড়াই নিবেন। যদি দেখছেন যে মেমোরি লিমিট আপনার 4G পর্যন্ত আছে, 4 GB পর্যন্ত আছে, বাড়াই নিবেন। যদি আপনি দেখেন যে আপনার ম্যাক্স আপলোড সাইজ একদম 1 GB পর্যন্ত আছে, যত আছে বাড়াই নিবেন। তো বাড়ালে ইমপ্রুভমেন্টটা কি হবে, আপনারা যখন এগুলো বাড়াই নিবেন সি প্যানেল থেকে, আপনার যতটুকু আছে সব হোস্টিং সেম থাকবে না, আর সব ক্লায়েন্টের হোস্টিং কিন্তু দেখুন এখানে যেমন 4G 4 GB পর্যন্ত আছে, 4GB, হয়তো তার এখানে 512 ম্যাক্স অথবা তার 1 GB ম্যাক্স, যেটা ম্যাক্স সেটাই দিয়ে রাখবেন অপটিমাইজেশনের সময়। তো এইগুলা কি করে, এটা আমাদের একটু রিসোর্স বাড়াইতে, আমাদের অপটিমাইজেশন হেল্প করে, স্পিড বাড়াইতে অনেক হেল্প করে, ঠিক আছে। তো এগুলো টিক দিলেই চেক দিলেই বেড়ে যাবে। তখন এগুলো বাড়ানোর পর আপনি যদি এখানে এসে রিলোড দেন তখন এগুলো এখানে চেঞ্জ দেখতে পারবেন। বাট এটা যেহেতু আলাদা হোস্টিং, আপনার অ্যাকাউন্ট আলাদা, আমার সিটনেক্স নাই, ঠিক আছে, যেন আমি দেখাতে পারতেছি না। তো আপনি যখন দিবেন এখানে এগুলো বেড়ে যাবে অটোমেটিক, এই ম্যাক্স পোস্ট সাইজ এগুলো এমনি বেড়ে যাবে। আচ্ছা একজন অ্যাডমিন আছে, আচ্ছা ঠিক আছে। তো আপনি করে এটা বুঝতে পারছেন যে অপটিমাইজেশন শুরুর আগে সবার মেইন ফ্যাক্ট হচ্ছে আমাদের এইসব জিনিস যেগুলো বাড়ার পসিবল সেগুলো বাড়াই নিব যা যা দরকার। তো এটা গেল। তারপর আমাদের কি, তারপর আপনারা বাড়ানোর পর চেক করে দেখতে পারবেন এখান থেকে আসলে কি বাড়ছে কিনা, এখানে সবগুলো শো করবে বাড়লে। তো নেক্সট আমাদের কি, আমরা WP রকেটে চলে যাবো। আমরা আমাদের ওয়েবসাইটের চেক করে দেখছি যেটা মোটামুটি একটা স্পিড আছে। আচ্ছা, তো WP রকেটে আমি চলে যাই। ওকে, এটা WP রকেট কই পাবো, সেটিংস থেকে WP রকেট। আচ্ছা, তার আগে আমার একটা জিনিস এরর দেখানোর কথা ছিল, ডিসমিস করে দেই। ওকে, আচ্ছা এখানে দেখা আছে যে লাইট স্পিড ক্যাশের কারণে একটা কনফ্লিক্ট হইতেছে। তো সেটা আমার উচিত হবে কি এটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া। তো অপটিমাইজেশন সবাই এটা খেয়াল রাখুন সবার আগে। আচ্ছা আমি ডিঅ্যাক্টিভেট করে দিই। লাইট স্পিড ক্যাশ কোথায়, লাইট স্পিড ক্যাশ, ওকে। আচ্ছা আমি ডিঅ্যাক্টিভেট করে দিলাম। ভালোই টাইম নিচ্ছে ডিঅ্যাক্টিভেট। ওকে, তো তারপর আমার যে সেকেন্ড টাস্কটা হবে সেটা হলো আমার WP রকেটে চলে যাওয়া। এইগুলো সেটিংস থেকে WP রকেট। তো বাই ডিফল্ট প্রথম ফিচারটা এনেবল থাকি যে এনেবল ক্যাশ। আপনাদের ক্যাশ একটু আগে এক্সপ্লেইন করেছি ক্যাশ কি জিনিস, যেটা স্ট্যাটিক ফাইল অলরেডি আগে থেকে রেডি থাকবে ওয়েবসাইট লোড নেওয়ার আগে। আচ্ছা, তো আমি প্রথমে ক্যাশে চলে যাই, ক্যাশে চলে আসলাম, আমি এনেবল ক্যাশ করে দিলাম। এটা বাই ডিফল্ট ঠিক দেওয়াই থাকে, তো আপনি এটা এনেবল ক্যাশ ফর মোবাইল ইউজ অন করে দিবেন। আর সেপারেট ক্যাশটা এক্সপ্লেইন করাই হয়েছে, যদি আপনার মোবাইল ইউজ আলাদা আলাদা কোনো ফাইল থাকে, আলাদা আলাদা থিম থাকে, তখন সেটার জন্য এটা টিক মার্ক দিয়ে দেবেন। যেহেতু আমাদের আলাদা আলাদা কোনো ফাইল কিছু নাই মোবাইলের জন্য, একটাই সবকিছুর জন্য, সো আমরা এটা টিক দেই নেই। তারপর এনেবল ক্যাশিং ফর লগড ইন ওয়ার্ডপ্রেস ইউজার্স। তো যারা ধরেন এটা যদি ই-কমার্স ওয়েবসাইট হইতো, তারা দেখা যেত যে অবশ্যই বলা হয়েছে যে যখন নতুন ইউজার ঢুকবে তখন সে দেখবে নতুন। ভাই একটু কোশ্চেনটা পরে নিব, ঠিক আছে। আরে আমি ওই যে সে এক মিনিট আমরা আচ্ছা ভাই আমি কোশ্চেন একটু পরে নিচ্ছি, ঠিক আছে, 2 মিনিট পরে। আচ্ছা, তো এনেবল ক্যাশ, ওকে, অনেকের অ্যাডমিট হয়ে যাচ্ছে। আচ্ছা ওকে,
তো এখানে এনেবল ক্যাশিং ফর লগড ইন ইউজার্স, আপনার যদি ওয়েবসাইটের কোনো ইউজার রেজিস্ট্রেশন অপশন থাকে যে আপনার ওয়েবসাইটের মধ্যে ইউজার থাকবে যে কিনা কিছু মানে লগ ইন করার পর কিছু একটা করবে, ড্যাশবোর্ড দেখবে, অথবা যদি ই কমার্স ওয়েবসাইট থাকে সেটা প্রোডাক্ট প্রাইস দেখতেছে, তার পারচেজ অপশন গুলো দেখতেছে, সবকিছু দেখতে পারতেছে। তো আমরা লগড ইন ইউজারের জন্য ক্যাশ এনেবল করবো না এই রিজনে, ধরেন আপনি যদি ই কমার্স ওয়েবসাইটের মধ্যে একটা প্রোডাক্টের প্রাইস আপডেট করেন, অথবা প্রোডাক্ট এক্সট্রা অ্যাড করেন, অথবা প্রোডাক্ট চেঞ্জেস করেন, সে যদি ক্যাশ ফাইল দেখে সে আপডেট দেখতে পারতেছে না যখন আপনি এনেবল করে দিবেন লগ ইন ইউজার হিসাবে। তো আপনার উচিত হবে যে এটা এনেবল না করলে যেটা হবে সে আপডেটটা দেখতে পারবে। তো এইসব ইস্যু যেন না হয় তাই আমরা এটা অফ করে রাখবো আর কি। তারপর ক্যাশ লাইফ স্প্যান বলাই হয়েছে যে 10 ঘন্টা পর পর ক্যাশ গুলো ক্লিয়ার হবে, গ্লোবাল ক্যাশ গুলো। তো এখানে সেভ চেঞ্জেস দিয়ে দিব, এখানে যদি এটা আগে থেকে টিকমার্ক দেওয়াই ছিল তো আমি এখানে এসে সেভ চেঞ্জেস দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া এখন বলেন, কে যেন একটা কোশ্চেন করতে চাইছেন, এখন জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন নাই, অলরাইট। আচ্ছা তারপর আমাদের অপশনটা কি, ফাইল অপটিমাইজেশন। তো আমরা একটু আগে দেখলাম, আচ্ছা আমরা একটা ওয়েবসাইটটা একটা নতুন ট্যাবে ভিউ করে দেখি এটার অবস্থাটা কি। আচ্ছা এটা একটা ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে। তো আমরা যদি এখন এটা ভিউ করি, এখানে মনে হয় অনেক প্রোডাক্ট ইমেজ নাই, অলরাইট, মিনিফাই দেই নেই। আচ্ছা ওয়েবসাইট ভাঙে না, এটা ওয়েবসাইট এমনই আছে, ওকে। তো আমি যদি ভিউ সোর্সে যাই, যে এখানে অলরেডি কিছু যেমন এটা স্ট্যান্ডার্ড সিএস, এটা মানে অলরেডি মিনিফাইড না, এখানে কিছু মিনিফাইড আগে থেকে আছে, কিছু জিনিস থাকে বাই ডিফল্ট থেকেই দেয়, সিলেক্ট ডট সিএসএস, স্ট্যান্ডার্ড সিএসএস, এখানে অনেকগুলো মিনিফাইড না। তো আমরা মিনিফাই করতে পারি, যেমন এখানে অনেক এক্সটার্নাল সিএসএস আছে, জেএস আছে এটা যদিও ইনলাইন। তারপর এখানে অনেকগুলা অনেক ফাইল আছে এখানে, ঠিক আছে। তো আমরা এগুলো মিনিফাই কেমনে করতে পারি, আমরা চাইলে এইচটিএমএল মিনিফিকেশন করতে পারি, যে এইচটিএমএল এখানে গ্যাপ আছে এই গ্যাপগুলো চলে যাবে, অনেকটা মিনিফাই হবে। তো এগুলো আমরা কেমনে করতে পারি, আমরা যদি মিনিফাই করি এখন, আমরা প্রথমে এটা টিক দিয়ে চেক করে দেখি অ্যাক্টিভেট মিনিফাই সিএসএস, তারপর কম্বাইন্ড আমরা দিয়ে দেখি। এটা দেখেন এই কম্বাইন সিএসএস দিলে কি হয়, সেটা হলো কম্বাইন সেটা আপনার সবগুলো ফাইলকে একসাথে করে, ঠিক আছে, এক এক জায়গায় নিয়ে আসে। তো এটাতে অনেক স্পেস সেভ হয়, অনেক রিসোর্স সেভ হয়, এগুলো তো একটু অপটিমাইজ হেল্প করে। তো আমি এটা অ্যাক্টিভেট করে দিলাম, আর আমি একটু সেভ দিয়ে দেখি, যদি কোনো সেভে যদি কোনো ইস্যু না হয় তাহলে ঠিকই আছে। সেভ দিয়ে আমি একটা ইনকগনিটো মোডে একটু চেক করে দেখবো যে আমার ওয়েবসাইট ভাঙছে কিনা, আগের মতো আছে কিনা। সার্ভার তো নেট তো নেটে ঠিকই আছে। আচ্ছা হিউজ, আচ্ছা আমি একটু চেক করে দেখি ইনকগনিটো মোডের মধ্যে, আমি যদি চাই ব্লগ। আচ্ছা আমি ওয়েবসাইটে আবার নেই, আমি একটু চেক করে দেখি, কন্ট্রোল এন দিয়ে আবার ওয়েবসাইট পেস্ট করলাম, এখন দেখি আমার ওয়েবসাইটে কোনো ব্রেকডাউন হয়েছে কিনা। আচ্ছা এখানে একটা প্রিলোডার আছে অলরেডি মনে হয়, আচ্ছা এখানে ওয়েবসাইট তেমন কোনো ব্রেকডাউন হয় নাই, ঠিক আছে, ওয়েবসাইটে কোনো ব্রেকডাউন হয় নাই, সেটা আগের মতোই আছে। এখানে কিছু মিনিফাই হয়েছে কিনা সেটাও চেক করে দেখতে পারি আমরা, রাইট ক্লিক করি। আচ্ছা কিছু জিনিস মিনিফাইড হয়েছে, কিছু স্পেস ক্রিয়েট হয়েছে, আচ্ছা অলরাইট, চেক করি মিনিফাই জেএস সিএসএস ফাইলগুলো মিনিফাইড হয়েছে, এগুলো এক পাশে চলে গেছে, সিএসএস ফাইলই পাচ্ছি না, সিএসএস। আচ্ছা কিছু জিনিস মিনিফাইড হয়েছে, কিছু জিনিস কোনো হয় নাই। গুগল ফন্ট গুলো দেখি আমরা, ইনলাইন সিএসএস আছে কিছু। আচ্ছা তো যেটা হয়েছে আমরা কম্বাইন করার কোনো সবগুলো ফাইল মিনিফাইড অলরেডি হয়েছে। আচ্ছা আমরা কিছু এখানে দেখছিলাম যে এখানে অনেকগুলো ফাইল ছিল, রাইট, তো অনেকগুলো আরো অনেকগুলো গ্যাপ ছিল। তো সে যেটা করছে মিনিফাইড কম্বাইন দেওয়ার কারণে সবগুলো এক জায়গায় নিয়ে এসেছে, মিনিফিকেশন করছে। তো এখানে কিছু আমরা যদি দেখি আরো জেএস ফাইল আছে, ঠিক আছে, যখন আমরা জেএস মিনিফাইড দিব নিচে অনেকগুলো জেএস ফাইল আছে, সেগুলো মিনিফাই হয়ে যাবে যদি মিনিফাইড হয়ে না হয়ে থাকে। আচ্ছা এখানে কেমন জেএস ফাইল আছে, অনেকগুলো জেএস ফাইল আছে, এই যদি কোনো ফাইল মিনিফাইড না হয়ে থাকে সেটা মিনিফাইড হয়ে যাবে। তো আমরা যদি এখানে দেখি আমাদের মিনিফিকেশন কোনো তেমন ঝামেলা হয় নাই, যেমন রয়েছে তেমনই আছে। আচ্ছা
তো আমরা মিনিফাই দেওয়ার পরে আমরা এখন একটা কাজ করতে পারি, আমাদের আবার আগের জায়গায় চলে যাই। আমরা এখন অপটিমাইজ সিএসএস ডেলিভারি, এটা যেমন হয় এলিমেন্টস রেন্ডার ব্লকিং সিএসএস, ঠিক আছে? এটা যেমন আর রেন্ডার ব্লকিং কে সাহায্য করে। তো এই রেন্ডার ব্লকিং আমি একটু পরে কথা বলবো, যেটা একটু পরে ডিসকাস করা হবে রেন্ডার ব্লকিং নিয়ে, রিকভার কেমনে করা যায় ভালো মতো। আচ্ছা, আমি সেভ চেঞ্জেস দিয়ে দিই। অপটিমাইজ সিএসএস ডেলিভারি ঠিক দিলে তেমন একটা ইস্যু হওয়ার কথা না। আর আপনি যদি পেজ স্পিড ইনসাইটস এ যান, যদি এখানে দেখেন এখানে কিছু ইস্যু দেখাবে যে রিডিউস ইনিশিয়াল সার্ভার রেসপন্স টাইম, এটা আসলে সার্ভার থেকে আপনার হোস্টিং এর ডিপেন্ড করে। তারপর কিছু জিনিস আবার থিম প্লাগইনের উপরে ডিপেন্ড করে আপনার। অনেকে এখন জয়েন হচ্ছেন, ওকে, অনেকে থিম প্লাগইনের উপর ডিপেন্ড করে। তো এটা সবকিছু মিলাই। তো যদি আপনার হোস্টিং একটা ভিপিএস হয়, ভিপিএস সার্ভার হয়, আপনার আগে থেকেই দেখা যায় ভিপিএস হলে আগে থেকে স্পিড আরো বেশি থাকবে। থিম ইনস্টল দিবেন, কাজ করবেন, আগে থেকে ভালো স্পিড পাবেন। একটা নর্মাল হোস্টিং, শেয়ার হোস্টিং আর ভিপিএস এর মধ্যে তফাৎ আছে, ঠিক আছে? আপনার হোস্টিং এ ভিপিএস হয়, আপনি আরো ভালো স্পিড পাবেন। আর কিছু কিছু ইস্যু আছে আগে থেকে তারা ঝামেলা করেন না, আগে থেকে অনেক কিছু সলভ হয়ে যায়। তো এই যখন শেয়ার হোস্টিং নেবেন, প্রিফার করবো যখন একটা শেয়ার হোস্টিং নেবেন, একটা ভালো কোম্পানি, যেমন গোডাডি আছে, নেমচিপ আছে, অনেক ভালো ভালো নাম করা কোম্পানি আছে হোস্টিং এর আছে, এদের থেকে নিলে বেটার হয়। তো যদি সিপিএনটা ভালো থাকে আর এদের সাপোর্টও ভালো, যদি কোনো ইস্যু হয় তখন আপনি ওদের সাপোর্ট থেকে হেল্প নিতে পারবেন। সো যখন এটা প্রিফার করবো, যখন কোনো হোস্টিং নেবেন, ভালো একটা হোস্টিং সার্ভার থেকে হোস্টিং নেবেন শেয়ার হোস্টিং এর ক্ষেত্রে। আর ভিপিএস এর কোনো কথাই নেই। আচ্ছা, তো এখানে যেমন এখানে হচ্ছে এলিমিনেট রেন্ডার ব্লকিং রিসোর্সেস, এখানে কিন্তু দেখা যায় অ্যাকচুয়ালি সেকেন্ড নিচ্ছে এখানের জন্য, ঠিক আছে? তারপর এখানে রিডিউস আনইউজ সিএসএস, কিছু এক্সট্রা সিএসএস ইউজ করা হয়েছে, রিডিউস আনইউজ জাভাস্ক্রিপ্ট। তো এগুলো আমরা ফিক্স করতে পারি কেমন একটু দেখে নিই। আর এখানে আবার বলা আছে যে অ্যাভয়েড এক্সেসিভ ডম সাইজ। আমার ডম সাইজ অনেক হিউজ, মানে ভ্যালুটা অনেক হিউজ, তখন এক্সট্রা ডম ইউজ করেছে। আমরা HTML CSS HTML মিনিফাই দিলে এটা ফিক্স হয়ে যাওয়ার কথা। তো চল না আমরা একটু চেক করে দেখি কতটা ফিক্স হয়, কতটা ফিক্স না হয়। অল রাইট, তো আচ্ছা আমরা ভাইয়া, মিনিফাইড একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, জেএস ফাইল আর হচ্ছে সিএসএস ফাইল মিনিফাইড হওয়ার পর যদি আমাদের সাইট ভেঙে যায়, সেক্ষেত্রে কি আমরা ব্যাক করার কোনো উপায় পাবো? যদি ভেঙে যায় তখন ওই ইয়াটা, যে চেক বক্স আমার চেক ভাঙছে, আমরা আবার ইয়া করতে হবে, আনচেক দিয়ে আবার সেভ দিতে হবে। তাহলে কি ঠিক ওটা আছে, আগের মতো হয়ে যাবে? হ্যাঁ আগের মতো হয়ে যাবে, আবার ক্যাশ ক্লিন করে আগের মতো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন জাভা স্ক্রিপ্ট মিনিফাই করি। আচ্ছা, আর এখানে কিন্তু রিমুভ জে করে মাইগ্রেট, ঠিক আছে? এটা আমরা এখানে বলছি রিমুভ জে করে মাইগ্রেট এলিমিনেট জেএস ফাইল এন্ড ইমপ্রুভ লোড টাইম। সো এটা দেওয়াই আছে, তো আমরা এটা টিক দিয়ে দিলাম। আর কম্বাইন জাভাস্ক্রিপ্ট ফাইল, এটা জাভাস্ক্রিপ্ট মিনিফিকেশনের জন্য, তো আমরা তিনটা টিক দিয়ে দিলাম। দেখি এক্সট্রা কোনো, আমি চেক বক্স দিয়ে সেভ দিয়ে দিই। এখন দেখি জাভাস্ক্রিপ্টের মিনিফিকেশনের কারণে কোনো ইস্যু হয় কিনা। এটা আমার আগের রেজাল্ট না, এখানে কিছু দেখাচ্ছিল, এগুলো সলভ করতে হবে। আচ্ছা, আচ্ছা, কিছু ক্রিটিক্যাল সিএসএস জেনারেট হয়েছে মিনিফিকেশনের কারণে। আচ্ছা, দেখি জেএস ফাইলে কোনো ইস্যু হয়েছে কিনা সেটা আমাদের চেক করা উচিত। তো আমরা একটা নতুন ট্যাবে যাই, আমরা আগেরটাতে না দেখে নতুন একটা মনে গেলাম। এখানে যে কোনো ওয়েবসাইট ভাঙছে কিনা, এখানে তেমন একটা ওয়েবসাইট কোনো ইস্যু হয় নাই। আচ্ছা, এখানে ওয়েবসাইটে তেমন একটা কোনো ক্ষতি হয় নাই। আচ্ছা, না, আমার ওয়েবসাইট আগের মতোই আছে। আচ্ছা, আমি যদি এখন একটু ভিউ পেজ সোর্স দেখি কেমন ইমপ্রুভমেন্ট হচ্ছে। আচ্ছা, এখানে যেমন কিছু বলছে, যেমন এখানে কিছু আনইউজ সিএসএস আছে, রাইট? এটা আমরা এখানে ফিক্স করবো। আসলে এটা মেইনলি হচ্ছে, ধরেন এই যে ইম্পর্টেন্ট ইউজ করছি, এটা কিন্তু রেন্ডার ব্লকিং এ ঝামেলা করে। আচ্ছা, এটা আমরা একটু পরে জানতেছি, জিনিসটা একটু পরে দেখতেছি। আচ্ছা, তো এখানে যেমন কিছু এক্সট্রা স্ক্রিপ্ট ইউজ করা হয়েছে, এগুলো কিন্তু কাস্টমলি রিমুভ করতে হবে, ঠিক আছে? এখানে এক্সট্রা ইউজ করা হয়েছে। তারপর যদি আমরা যাই আর নিচে যাই, আর অনেক স্টাইল ইউজ করেছে, উপর দিয়ে ইউজ করে ফেলছে। আচ্ছা, এই যে এইগুলো কিন্তু অনেকগুলা রিসোর্স নেই, যেমন এখানে আলাদা আলাদা ইউজ করা হয়েছে প্রত্যেকটা ফন্ট, গুগল ফন্ট গুলা বসে বসে অনেকগুলো ফন্ট ইউজ করেছে ওয়ার্ড সেন্সরে। আচ্ছা, তো তেমন এরপর আছে কি, যদি আমরা যদি জেএস মিনিফাই করছি, আমাদের ওয়েবসাইট কোনো ক্ষতি হয় নাই। বাট এখানে যেটা হবে, নিচে গেলে আপনি অনেকগুলো জেএস ফাইল পাবেন যেগুলো অলরেডি মিনিফাই করা আছে, আর কিছু জিনিস আগে থেকে মিনিফাই থাকে। যদি আমরা উপরে চাই জেএস
যেমন এখানে অনেকগুলো কাস্টম মেনু আইটেম, কমার্স জেস এক্সট্রা, স্ক্রিপ্ট টাইপ, জেস আফটার, অলরাইট, ওকে। আর এখানে ডাব্লিউ প্রক্রিয়া ছিল সেটা এখানে শো করতেছে, যদিও সেটা আমাদের ফ্যাক্ট না। আমরা এখানে মিনিফাইড জেস গুলো দেখিনি যে জেস গুলো মিনিফাই হয়েছে কিনা। যদি আমি ডট জেস সার্চ করি, ডট জেস, এখানে একটা আউটকাম দেখানো হচ্ছিল, কি বলে কোনো মিনিফাইড জেস ভার্সনই নেই, 44 রেজাল্ট। আচ্ছা এখানে কোন একটা ইস্যু হচ্ছে দেখি। স্টোর ওয়েবসাইট তো না, ওয়েবসাইট ঠিক আছে, ওয়েবসাইট মনে নেই। সোর্স ইস্যু হচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, এটা তো কি হয়েছিল? আচ্ছা এটা তো কোনো একটা ইস্যু হয়েছিল, আচ্ছা যাই হোক। আচ্ছা তো এখানে দেখা যাবে আমি যে জেএস ফাইলগুলো দেখি, জেএস 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 pin.js থেকে সার্চ এই কারণে ইস্যু হয়েছিল। ওকে, আমরা এখন নিচে যাই, একদম নিচে পাবো স্ক্রিপ্ট ট্যাগগুলো। min.js অলরেডি এখন অপটিমাইজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, না হলে তো পাওয়ার কথা। min.js ফাইল, নিউ আইটেম, সার্চ করে দেখি। কন্ট্রোল এফ কোনো কারণে কাজ করতেছে না। আচ্ছা আমরা এটাকে পরে আসতেছি। ওকে, আচ্ছা তো আমরা যে টপিকে ছিলাম সেটা হচ্ছে, যদি আমরা এখানে দেখি যে আমরা কি করছি যে ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইট যদি কোনো কারণে ভেঙে যেত, আমরা এখানে কিছু আনচেক দিতাম, আনচেক করে দিতাম, বাট আমাদের রিমুভ চেক করি মাইগ্রেটে মিনিফাই জাভাস্ক্রিপ্ট ফাইলের কারণে কোনো তেমন একটা ক্ষতি হয়নি ওয়েবসাইটের। আর এখানে একটা অপশন আছে লোড জাভাস্ক্রিপ্ট ডিফার, এখানে সেভ করে এনেবল করা আছে। এটাও দেখা লোড জাভাস্ক্রিপ্ট ডিফার এলিমিনেটস রেন্ডার ব্লকিং ফর ইউর ওয়েবসাইট এন্ড ইমপ্রুভ লোড টাইম। ওকে, এটা দিয়ে আমি সেভ চেঞ্জ দিলাম। এখন আসি আমরা এই যে ডিফার্ড রেন্ডার ব্লকিং জিনিসটা কি আসলে, এটাতে আমরা এখন একটা আসি। যদি আপনি দেখেন ওয়েবসাইটের মধ্যে কিছু এক্সট্রা জাভাস্ক্রিপ্ট, যেটা আমাদের এই থিমের মধ্যে আছে, যে কিছু এক্সট্রা, যদি পেজ সোর্স আমরা যাই তার আগে আমরা একটা লোড সেভ হয়ে নেই। এই আপনার ওকে সার্ভার লোডিং হিউজ টাইম নিচ্ছে, আচ্ছা যাই হোক। আচ্ছা তো এখানে দেখে আমরা এখন ওয়েবসাইট আশা করি কোনো ইস্যু হবে না, নতুন ট্যাব দেখতে পারি ওয়েবসাইটটা, কন্ট্রোল ভি। আচ্ছা তেমন একটা ইস্যু হয় নাই। পেজ সোর্সে যাই। আচ্ছা কিন্তু এখানে আননিউ সিএসএস আছে, অনেক এক্সট্রা ইনলাইন সিএসএস গুলো আছে, যেগুলোর কারণে ইস্যুগুলো হচ্ছে। আচ্ছা তো এগুলো আসলে কাস্টমলি মিনিফাই করতে হবে, এটা আসলে তেমন কিছু করার নাই। আর একটু এক্সট্রা ফন্ট আছে এগুলা। আচ্ছা তারপর যেটা করতে পারি, যদি আমরা এখন যাই জিনিসটা কি একটু দেখলাম যে ভাই আমরা করতেছিলাম কি জিনিস সেটা জানি। আচ্ছা আমরা একটা ব্লগ দেখবো, হ্যাঁ 5 tricks to eliminate render blocking resources। তো প্রথমে জানবো যে জিনিসটা কি আসলে। যদি আমরা নিচে নামি, আমি তো ব্লগ করে দেখাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে কিছু কিন্তু আনইউজ স্ট্যাটিক ফাইল থাকে। তো স্ট্যাটিক ফাইলের মধ্যে অনেকে দেখা যায় আমরা ওয়েবসাইটের মধ্যে এক্সট্রা জাভাস্ক্রিপ্ট ইউজ করি, এক্সট্রা সিএসএস ইউজ করি, আবার ইম্পর্টেন্ট দিয়ে অনেক কিছু ইউজ করি, ঠিক আছে। যেগুলোর কারণে হয় যে এই যে যেমন ওরা প্রিফার করে ডোন্ট ইউজ অ্যাড সিএসএস উইথ ইম্পোর্ট রুল। ইম্পোর্ট রুল দিয়ে অনেক সময় দেখা যায় আমরা আমাদের সিএসএস ফাইলের মধ্যে আমরা এক্সট্রা কোনো থিম কি বলে এটাকে ফন্ট ইউজ করতে পারি, অথবা আমরা ম্যাক্সিমাম ফন্টই ইম্পোর্ট করি, এক্সট্রা কোনো অ্যাডিশনাল ফন্ট ইম্পোর্ট করি, যার কারণে অনেক ইস্যু হয়ে থাকে। তো সেগুলো ওরা না করতেছে। যেমন মিডিয়া অ্যাক্টিভিটির কথা তারা বলতেছে যে অনেক সময় ডিভাইস লিঙ্কের সময় আমরা কাস্টম মিডিয়া করে ইউজ করি, ঠিক আছে। তো ওগুলো ওরা বলছে যে এক জায়গাতে করতে, বারবার সব জায়গাতে না করে এক জায়গায় করে ফেলতে বলতেছিল। তো এরপর হচ্ছে ইউজার ডিফারেন্স অ্যাসিং অ্যাক্টিভিটি এলিমেন্ট রেন্ডার ব্লকিং রিসোর্সেস, জাভাস্ক্রিপ্ট ডিফার করতে বলতেছে। যেমন আমাদের যদি আমরা দেখি যে আমাদের হয়ে গেল, যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, এখান থেকে যে ভিউ পেজ সোর্সে যাই আমরা, এখানে দেখা যাবে
অলরেডি এখানে একটা জেনারেট হয়েছে মিনিফাইড ভার্সন, ঠিক আছে? এগুলো মেইনলি এর কারণে হয়েছে, আমরা যখন মিনিফাইড করছি তখন এগুলো জেনারেট হয়েছে। তো এখানে দেখুন অনেকগুলো আনইউজ জেএস আছে, এই যে ধরেন, অথবা এক্সট্রা ইউজ জাভাস্ক্রিপ্ট আছে। অনেক সময় দেখুন আমরা এক্সট্রা কোড লিখে রাখি, অনেকে এক্সট্রা ইউজ করে, এই কারণে ইস্যুগুলো হয়। তো দেখা যায় ওয়েবসাইটের লোড নিতে একটু ঝামেলা হয়। তো এখানে যে আমরা আনইউজ এক্সট্রা গুলো ইউজ করছি, তো এগুলো কিন্তু প্লাগইন এর দ্বারা সবসময় ফিক্স হয় না। এগুলো কিন্তু আমাদের কাস্টম যেভাবে আমরা ইউজ করছি সেভাবে আমাদের এখান থেকে রিমুভ করতে হবে, অথবা আলাদাভাবে কোনো নিয়ে যেতে হবে। যদি আনইউজ থাকে, যে আমরা যেটা লাগতেছে না শুরু ইউজ করতে, সেটার কারণে ওয়েবসাইট স্লো হয়। তা আমাদের টার্গেট থাকবে সেগুলো যদি ইউজ করে থাকেন, আপনি জানেন কই ইউজ করছেন, সেগুলো রিমুভ করে দিতে হবে। আর আরেকটা ইস্যু হচ্ছে, সেটা হলো যদি আপনি না জানেন, তখন ওগুলা আপনি দেখবেন যে অ্যাডিশনাল জাভাস্ক্রিপ্ট, অ্যাডিশনাল সিএসএস প্লাগইন ইউজ করে থাকে ওয়েবসাইটের ভিতরে, ওইখানে যে চেক করে দেখবেন যে এক্সট্রা আনইউজ কি আছে। তো ওগুলা থেকে ওইখানে গিয়ে যেগুলো এক্সট্রা লাগতেছে না সেগুলো রিমুভ করে দিবেন। তো এইগুলোর কারণে এই যে রিডিউস, যে রেন্ডার ব্লকিং, এগুলো ইস্যুগুলো হয়ে থাকে, ঠিক আছে? এক্সট্রা সিএসএস, এক্সট্রা জাভাস্ক্রিপ্ট, এগুলো ইস্যুগুলো হয়ে থাকে। আচ্ছা, তারপর আমরা যদি যাই আমাদের রকেটের, তো আমরা এখানে দেখা গেছে আমরা এইসব টিক দেওয়ার পরে কোনো ওয়েবসাইটে তেমন একটা ইস্যু করে নাই, আমাদের ওয়েবসাইট শূন্য মধ্যে লোড নিছে। তো এগুলাতে আমি সেফটি নিয়ে একবার দেওয়া হয়ে গেছে, আমি তো নেক্সট মুভ করি। তারপর হচ্ছে মিডিয়া। এখন বলতে হচ্ছে লেজি লোড, প্রথমে মিডিয়া দিলে অপশন হয় লেজি লোড। তো কোশ্চেন আছে লেজি লোড জিনিসটা কি। তো আপনারা যদি এনেবল করে দিই আপাতত, এখন আমি এক্সপ্লেন করছি লেজি লোডটা কি। আচ্ছা, এখানে তিনটা অপশন আসছে, এনেবল ফর ইমেজেস, এনেবল ফর আইফ্রেমস এন্ড ভিডিওস, রিপ্লেস ইউটিউব আইফ্রেমস উইথ প্রিভিউ ইমেজ। জিনিসটা কি আসলে, আমরা লেজি লোডটা দেখে আসি চলেন। এখন যদি আমি ওয়েবসাইট সেভ চেঞ্জেস দেই, একটু হোল্ড করেন। তো লেজি লোড অ্যাকচুয়ালি কি, আমরা যখন ওয়েবসাইটে যাই তখন দেখবেন যে ইমেজগুলো আমরা আসার আগে থেকে লোড নেই, অথবা পুরো পেজটা লোড নেই। আচ্ছা, লেজি লোড এনেবল করার আগে উচিত ছিল যে আপনারা দেখানো, ওকে, আনচেক দিয়ে দিই, নাহলে জিনিসটা বুঝতে অসুবিধা হবে একটু। Oops, save changes. আচ্ছা, লেজি লোড দেওয়ার আগে আমি কিছু জিনিস দেখা দিচ্ছি। আচ্ছা, এটার জন্য এটা এখানে লাগবে না, আমরা ওই ট্যাবে চলে যাই। আচ্ছা, এটা ধরেন আমাদের হলো, এখন যদি আমি ইন্সপেক্ট করি, আচ্ছা আমি ওয়েবসাইট নতুন ভিউ করি তাহলে বুঝতে পারবেন। এখান থেকে যদি আমি ইন্সপেক্ট করি, ওয়েবসাইটে যাই, এখানেই দেখেন যে আমি এখান থেকে যাই সোর্সেস, সরি নেটওয়ার্কে গিয়ে এখান থেকে আমি যদি ইমেজে যাই, যে দেখবেন এখানে একটা রিলোড দেওয়া দরকার ছিল, কন্ট্রোল আর দিতে হবে। তুমি এখানে কন্ট্রোল আর দেখেন, এখানে কি বলছে, রিলোডিং নেটওয়ার্ক অ্যাক্টিভিটি, মানে এটা রিলোড দিতে বলছে ইমেজ চেক করার আগে। আমি কি করছি, যে ইন্সপেক্ট করে নেটওয়ার্কে গেছি, নেটওয়ার্ক থেকে ইমেজে আমি একটা রিলোড দিলাম কন্ট্রোল আর দিয়ে। তো লোড দেওয়ার পর কি হয়েছে, এখানে যেটা হয়েছে, আগের থেকেই সবগুলো ইমেজ লোড নিয়ে নিছে না। এখানে দেখেন অনেকগুলো ইমেজ আছে, যে লোগো ডট পিএনজি, ট্রান্সপারেন্ট পিএনজি, হাবিজাবি, অনেক কিছু আগে থেকে লোড নিয়ে নিছে, ঠিক আছে? এটা যেটা হয় যে আগে থেকে সবগুলো ইমেজ লোড নিয়ে বসে আছে। তো আমি যখন লেজি লোড এনেবল করব, এটার আর এটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে, যখন আমি লেজি লোড এনেবল করব, তখন এই যে আগের থেকে রিলোডের কারণে সব আগের থেকে ইমেজ, যদি আমি এখানে যাই, নতুনটাতে যাই, এখানে যদি আমি ইন্সপেক্ট করি, তারপর আবার নেটওয়ার্কে কি ইমেজে যাই, এখানে বলছে কন্ট্রোল আর দিতে, আমি কন্ট্রোল আর দেই, দেখেন আগে থেকেই সবগুলো ইমেজ লোড নিচ্ছে। এটা অনেক টাইম নিচ্ছে না আমার এখানে ওয়েবসাইটে, যে আগে থেকে সবগুলো ইমেজ লোড নিয়ে বসে আছে। তো এই যে ইস্যুটা, যে আগে থেকে লোড নিয়ে মানে ইমেজ লোড নিয়ে, এটা কিন্তু টাইম নেই, এটা টাইম কনজিউমিং। তো এটা অ্যাভয়েড করে আমি লেজি লোড ইউজ করবো। তো লেজি লোড ইউজ করলে কি হবে, আমি যে সেকশনটা দেখবো ওই সেকশনটা ইমেজটা লোড হবে, তারপর আমি যখন নিচে নামবো তখন এটা আবার লোড হবে, আমি যখন আরো নিচে নামবো তখন এটা আবার এটা লোড হবে। এটা হলো লেজি লোড, মানে আমি যখন আসবো সেকশনে তখন ততক্ষণ মধ্যে লোড হবে না, যখন আমি আসবো না, যখন আমি সেকশনে আসবো তখন ইমেজ লোড হবে। এটা লেজি লোড, আমি লেজি লোড এনেবল করে দিই। তো এটা আমাদের অনেক আগের থেকে সবকিছু রিলোড হওয়ার জন্য, লোড হওয়ার জন্য টাইমটা জেনে ওটা কমাই ফেলবে। এখন আমি যদি এনেবল ফর ইমেজেস দিই, এনেবল ফ্রম আইফ্রেমস, যদি ওয়েবসাইট আইফ্রেম বা ভিডিও থাকে সেটাকেও সে একটু দেরিতে দেখাবে যখন আপনার ওই সেকশনে যাবে। আচ্ছা, আমি এখন একটু সেভ করে দিই।
সেভ করে চেক করে এটা কাজ করছে কিনা। বাট মাঝে মাঝে জিপের ভার্সন, ডেভেলপার ভার্সন অথবা এই যে আমরা পেজ ভার্সন ইউজ করতেছি না, এখানে অনেক সময় দেখা যায় যে আপনি অনেক ফিচার অ্যাড করছেন বাট ফিচার গুলো কাজ করতেছে না, এইসবগুলো হয়ে থাকে। তাই অলওয়েজ প্রিফার করা হবে যে ডাব্লিউ ব্রাউজার পেজ ইউজ করতে হবে ক্লায়েন্টের কাজের সময়, যদি আপনি প্লাগইন অপটিমাইজ করে থাকেন। আচ্ছা, এখন তাহলে আমরা চেক করে দেখি, চলে আমরা একটা নতুন একটা মোডে যাই, দেখি তাহলে বেটার হবে। আচ্ছা, এখানে এখন ডিফারেন্সটা কোথায়? এখন যদি ইন্সপেক্ট করি, দেখি আগে থেকে কি সব লোড নেওয়া আছে কিনা, চেক করে দেখি। নেটওয়ার্ক, ইমেজ, লোড দিই, কতটুকু লোড হয়। আচ্ছা, এটা অলমোস্ট মানে পুরোটাই লোড নিয়ে নিছে নাকি? লোড তো নেওয়ার কথা না পুরোটা। আচ্ছা, দেখি ইমেজে যাই একটু, আর কোন ফাইল লোড নিচ্ছে? আচ্ছা, এখন কি হচ্ছে দেখেন, এতক্ষণ ছিল কি এই যে কিছু ফাইল লোড দিছিল, আগের বার আমরা যখন রিলোড মানে লেজি লোড দেওয়ার আগে সব ফাইল একবার লোড দিছিল না, এখন যেটা হয় নাই, আমি একটু স্ক্রল করছি নিচে নামছে, আরো ফাইল লোড হয়েছে দেখেন। এখানে এক্সট্রা দেখাচ্ছে ফেল্ড, স্ট্যাটাস ফেল্ড, এখানে লোড নিতে কোনো ইস্যু হয়েছে কোনো একটা জায়গায়, এই কোনো ইমেজ নিতে লোড নিতে ইস্যু হয়েছে কিনা। আচ্ছা, আমার তো আগের মতোই আছে তেমন। যদি আমি আরো লোড যাই তখন দেখবেন ফাইল ইয়েটা আরো বাড়ছে। ভাইয়া প্রোডাক্ট গুলার ইমেজ গুলা লোড নেয় না। হ্যাঁ, প্রোডাক্টের এগুলো, এটা মানে আপনি প্রোডাক্টের ইমেজ দিচ্ছেন কিনা দেনেছেন আমি ভালো বলতে পারতেছি না। নিছি ভাইয়া নিছি, আমার এখান তো দেখা। সেগুলো লোড নিচ্ছে না। হ্যাঁ, তারপর দেখেন যে এখানে আরো কিছু লোড ইমেজ লোড নিচ্ছে, যে দেখেন লেজি লোড যে হয়েছে সে বুঝবে কেমনে, এখানে লেখা আছে লেজি লোড ডট বিন, লেজি লোড ডট বিন ডট জেএস, মানে কি যখন আমি স্ক্রল করছি তখন যে জিনিসটা শো করতেছে, এর আগে শো করতেছে না, এর আগে জিনিসটা লোড নেয় নাই। দেখেন এটা লেজি লোড লেখা করতেছে। আচ্ছা, উনি মনে হয় ইমেজে কোন একটা ঝামেলা করছিল, আপনি মনে ইমেজ আপলোড করছেন নাকি? আপলোড ভাই করার আমি পরে শো করেছিল কোন? আর এক্সপ্রেস থেকে প্লাগইন দিয়ে আনছিলাম আর কি ও প্রোডাক্ট গুলো। আচ্ছা, ও তাহলে প্লাগইন কেন ইম্পোর্ট হয়নি? আচ্ছা, আগে সমস্যা নেই এটা। ওকে, তো এটা ছিল লেজি লোড। তাহলে আপনি যদি আবার দেখতে চান যে লেজি লোড জিনিসটা কেমন হয়েছে, প্রেস করতে যদি কোনো ইস্যু থাকে, ইন্সপেক্ট করে যদি আমি নেটওয়ার্কে যাই, এখন যদি ইমেজে যাই আবার কন্ট্রোল আর। আচ্ছা, এখানে কিছু জিনিস লোড হচ্ছে দেখেন, এখানে কিন্তু আর কিছু লোড হয় নাই, এতটুকু লোড হয়েছে। আমি যখন স্ক্রল করব, স্ক্রল করার সাথে লোড বাড়তেছে, মানে আরো কিছু জিনিস লোড হচ্ছে। আরো যাব, এখানে 4টা ইমেজ লোড হতে পারে না, কারণ এটা প্লাগইনের ইস্যু ছিল, যে উনি আলিএক্সপ্রেস থেকে প্লাগইন ইম্পোর্ট করছিল, ইমেজগুলো ইম্পোর্ট হয়নি, সরি প্রোডাক্ট ইম্পোর্ট করছিল। আমি আরো নিচে যাব, আরো জিনিস লোড হবে, আরো রিসোর্স লোড হচ্ছে। লোডগুলো কখন হচ্ছে? যখন আমি স্ক্রল করতেছি, আমি সেকশনে যাচ্ছি তখন যে লোড হচ্ছে। এখানে আমার আর ইমেজ নাই, এখানে একটা জিনিস বারবার লোড হচ্ছে। আচ্ছা, তো এই যে এটা লেজি লোড, মানে আমি যখন দেখবো তখন এটা আমার কাছে শো করতেছে। তো এই লেজি লোড এনেবল করার কি হয়, এটা আমাদের অনেক ধরেন আগে থেকে লোড নিয়ে যে টাইমটা নিতেছে ওটা থাকবে না, ওটা নিবে না, আমি যখন দেখতে যাবো সেটা আমাকে দেখাবে। তো তারপর এটা হচ্ছে লেজি লোড। তা আমরা যদি আমাদের নেক্সট অপশনে যাই, সেটা হলো ডিসেবল ইমোজি। তো যদি আপনি ইমোজি না রাখতে চান অথবা ইমোজি ইউজ করতে সেটা রাখতে চাচ্ছেন না, সেখানে আপনি এটা এনেবল করে দিলেই হচ্ছে, ইমেজ গুলো চলে যাবে। বাট আপনি চান আমরা এই ওয়েবসাইট ইমেজ শো করবে, তখন এটা আনটিক দিয়ে দিবেন, বাট আমি আনটিক দিচ্ছি না। তারপর আছে ডিসেবল ওয়ার্ডপ্রেস এমবেডস। অনেক সময় আপনি এমবেডিং করে অনেক কিছু নিয়ে আসতে পারেন, বাট অনেক কিছু যদি যাচ্ছে যে না থাকবে না, তাহলে আপনি ডিসেবল করে দেবো। আমি সেটা করতেছি না, অনেক সময় আমাদের আমরা এমবেড করে অনেক কিছু নিয়ে আসি, সেটা না চান সেটা আপনি ডিসেবল করে দিলে সেটা শো করবে না। আমি এটা করতেছি না আপাতত, আমি এটা রেখে সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর আমাদের নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে, যদি আমরা যাই নেক্সটে, যে প্রিলোড। আচ্ছা, এখানে দেখা গেছে যে আগে থেকে অ্যাক্টিভেট প্রিলোডিং এটা এনেবল হয়ে গেছে, ঠিক আছে? তো এটা আগে থেকে যদি এনেবল, প্রিলোডিং আসলে কিসে হেল্প করে আমাদের? তো প্রিলোডিং যদি আমরা বলি, আগে থেকে ওয়েবসাইটের যে ফাইলটা আছে, এই যে ওয়েবসাইটে ফাইলটা আছে প্রিলোড, এটা আগে থেকে লোড নিয়ে নেয়, ঠিক আছে? এটা আগে থেকে প্রিলোডিং এনেবল করা থাকলে সে আগে থেকে পুরো ফাইলটা লোড নিয়ে নেয়,
অ্যাক্টিভেট করে ফেলে, যার কারণে আগে থেকে রিসোর্স গুলো একটু দ্রুত লোড নেয়। এটা আসলে প্রিলোডিং হেল্প করে, যদি প্রিলোডিং অ্যাক্টিভেট করা না থাকে, যে আপনারা দেখলেন যে একটু আগে যে ইমেজ গুলো আগে থেকে খুব দ্রুত ওর সাথে লোড নিয়ে ফেলতেছে পুরো অনেকগুলো ফাইল, এগুলো আসলে প্রিলোডিং আগে থেকে যখন আমি ডাব্লিউপি রকেট দিছিলাম আগে থেকে চেক দিয়ে রাখছিল, ওইটাই আসলে ইফেক্টটা দেখাচ্ছিল বারবার, যে সবগুলো ফাইল আগে লোড নেওয়া মানে লোডিং হওয়ার সময় যখন ওয়েবসাইটে রিলোড দেওয়া হয় অনেক কিছু ফাইল আগে থেকে লোড নিয়ে নেয়, ক্যাশ ফাইলটা পেজের। ঠিক আছে, এটা আসলে প্রিলোডিং এর কারণে হচ্ছে। তো প্রিলোডিং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে অ্যাক্টিভেট এনেবল লিঙ্ক প্রিলোডিং। তো এটা দিলে কি হবে, চলেন ডিফারেন্সটা বোঝার আগে দেখে নিই। আমি যদি এখন সব পেজে হোভার করি অথবা অ্যাবাউট পেজে হোভার করি, তেমন কিছু কিন্তু হচ্ছে না। সরি, এটা হলে যাই, হলে গিয়ে আমি যদি এখন সেভ রিলোড দিই, ওকে, এখানে অনেকগুলো ফাইল রিলোড নিচ্ছে অলরেডি। ঠিক আছে, এগুলো প্রিলোডিং এর কারণে হচ্ছে, যে অনেকগুলো ফাইল এই ওয়েবসাইটে অনেকগুলো পেজের ফাইল অনেকগুলো আগে থেকে লোড নিয়ে বসে আছে। তো এখানে আমি চাচ্ছি যে আমি যখন এই পেজে যাব, ঠিক আছে, তো এনেবল লিঙ্ক প্রিলোডিং যেটা হবে, আমি যখন পেজে হোভার করব তখন লিঙ্ক প্রিলোডিং যেটা করবে আগে থেকে পেজটা সেভ করে ফেলবে, এখানে এখানে শো করবে যে আমি এই পেজে যাচ্ছি, এই পেজটা ক্যাশ ফাইলটা আগে থেকে সেভ করে নিবা, যখন আমি ক্লিক করবো সেটা আরো দ্রুত লোড হবে। এটা হলো লিঙ্ক প্রিলোডিং। বাট আপনারা এখন যদি দেখেন এখানে কিন্তু আগে থেকে কোনো কিছু শো করতেছে না, এখানে তেমন কোনো লোড নিতেছে না, আগের মতোই আছে, এক্সট্রা কোনো ফাইল লোড নিচ্ছে আমি যদি হোভার করি, কিছু একটু হইতেছে না, লিঙ্ক প্রিলোডিং নাই। বাট আমি যদি এখানে লিঙ্ক প্রিলোডিং দিয়ে সেভ দিয়ে দিই, তাহলে যেটা হবে, ওকে, তখন যেটা হবে আমি যখন লিঙ্কে কোনো হোভার করবো সে আগে থেকে ক্যাশ ফাইল সেভ করে নিবে। তো এটা হচ্ছে প্লাস পয়েন্ট। তো এটা যেটা হবে এটা আমাদের অপটিমাইজেশন অনেকটা বেশি হেল্প করবে। আচ্ছা, আরেকটা, এখন আমি যদি যাই রিলোড দেই ইনকগনিটো মোডে, আচ্ছা আমি রিলোড দিলাম, অলরাইট, রিলোড দেওয়ার পর ইন্সপেক্ট করলাম, আচ্ছা পিস চলে গেলাম, ইন্সপেক্ট করে যেটা করব এবার আমি নেটওয়ার্কে যাব, নেটওয়ার্কে গিয়ে আমি এটা অলে দেওয়া আছে, আমি আরেকটা রিলোড নিলাম। আচ্ছা, এখানে অনেক কিছু ফাইল লোড হওয়ার কথা লোড হয়ে নিছে। ঠিক আছে, এখন আমি একটু ট্রাই করে দেখছি এটা কাজ করতেছে কিনা। আমি পেজে যে অ্যাবাউট আছে ক্লিক করি, আচ্ছা মনে হয় অ্যাবাউট আসটা লোড নিছে। দেখেন কি হয়েছে, অ্যাবাউট আসটা এখানে চলে আসছে আগের থেকে, সে আগের থেকেই সে ফাইলটা নিজের মানে ব্রাউজার মধ্যে নিয়ে রাখছে। এখন ধরেন ভাই, আচ্ছা এটা হয়তো আগে থেকে সেভ করা থাকতে পারে, আমি নতুন ট্রাই করি, ব্লগে ক্লিক হোভার, আমি কিন্তু ক্লিক করি হোভার করছি, এখানে হোভার করার সাথে কি এখানে ব্লগ ফাইলটা আগে থেকে সেভ হয়ে গেছে। মানে কি এই যে এটা কিন্তু দেখেন এইচটিটিপিএস ওয়েবসাইটের নাম expressstore/blog, মানে ব্লগ পেজটা আগে থেকে লোড নিয়ে নিছে। আমি যে ব্লগে ক্লিক করি এটা ব্লগ ফাইলটা এখানে লোড নিবে আসলে, আর কিছুই না। তো তার মানে কি আমি কন্ট্যাক্টে হোভার করবো, কন্ট্যাক্ট ফাইলটা আগে থেকে লোড নিয়ে ফেলবে। ঠিক আছে, সেই কি করছে ব্রাউজারের মধ্যে ফাইলটা একটু তাড়াতাড়ি ক্যাশ ফাইলটা এখানে নিয়ে রাখতেছে, জানা আমি এখানে লোড মানে যাবো, তো আমি যখন ক্লিক করবো তখন একটু দ্রুত লোড নেই, সেই ব্যবস্থাটা সে করে দিবে। ঠিক আছে, এটা হলো লিঙ্ক প্রিলোডিং, খুবই মজার জিনিস একটা, এটা আমাদের অনেক টাইম সেভ করে। আচ্ছা, আসলে জিনিসটা বুঝতে পারছেন। তারপর এখানে আছে প্রিফেচ ডিএনএস রিকোয়েস্ট, যদি কোনো ডিএনএস এক্সট্রা রিকোয়েস্ট থাকে সেটা আমরা এখানে অ্যাড করতে পারি, এক্সাম্পল ডট দিছে। হ্যাঁ, প্রিলোডিং সেট করার কোনো ভালো প্লাগইন আছে? আপনি যদি আলাদা? প্রিলোডিং দেখেন, যদি ওয়ার্ডপ্রেসে যান, আপনি চাচ্ছেন যে কাস্টম করবেন, মানে আলাদা দেন, আমি বলি একটা জিনিস, মিনিফিকেশনের জন্য, তারপর অপটিমাইজেশনের জন্য, ইমেজের জন্য, এই সবগুলো যেন আলাদা আলাদা প্লাগইন পাওয়া যায়। আপনি যদি প্লাগইনসে যান, ঠিক আছে, যে আচ্ছা ভাইয়া আমি তো অনেক প্লাগইন আছে, আমি ডাব্লিউপি ওয়ার্কার ইউজ করতে, হ্যাঁ আপনাকে ডাব্লিউপি ওয়ার্কার ইউজ করতে হবে এমন কিন্তু কথা না, কারণ এক একটা জন্য সবকিছু আলাদা আলাদা প্লাগইন আছে। যদি ধরেন আপনি প্রিলোড করবেন, আপনি প্রিলোড লেখেন, ঠিক আছে, তো প্রিলোড লেখেন, ওয়েবসাইট প্রিলোড, আশা করি এটা এক্সট্রা প্লাগইন পাবো।
ওকে কি আছে যাই ওই যে যেমন এই যে প্রিলোড ফুল পেজ ক্যাশ এই প্লাগইন ইউজ করতে পারেন, এটা অলরেডি 100 প্লাস অ্যাক্টিভ আছে, 5 স্টার আছে। তো আপনি যখন প্লাগইন সিলেক্ট করবেন সবসময় যে না আমরা একটা প্লাগইন দেবো সেটা ইউজ করবেন এমন কিছু না, এরকম অনেক অনেক প্লাগইন আছে, হাজার হাজার লাখ লাখ প্লাগইন আছে, সবাই কিন্তু সবকিছু ইউজ করে না। আপনি ধরেন আপনার প্লাগইন লাগবে সেটা সার্চ করেন এখানে, ঠিক আছে, নাম দিয়ে সার্চ করেন, সার্চ করে দেখেন যে কোনটা 5 স্টার রেটিং আছে, কোনটার সাথে আপনার কাজ মিলতেছে, ঠিক আছে। এখানে দেখেন ম্যাক্স লোডার একটা বিল্ডার ফর ওয়ার্ডপ্রেস লোডার, এটা স্পিনারের জন্য, এটা না। যেমন একটা একটু এই যে পিলোড ফুল পেজ ক্যাশ এখানে লেখাই আছে এটা কি কাজ করে, আপনি যে প্লাগইনের লিংক ওপেন করেন সেখানে বলে দিবে এটা কি কাজ করতেছে। আচ্ছা এটা ইনস্টলেশন, ঠিক আছে, এখানে এটা ইউজ করলে কি হবে, এখানে ফুল পেজ ক্যাশিং এনেবল করে দিবে, যেটা আমরা দেখতেছিলাম যে আগে থেকে সবকিছু লোড নিয়ে রাখতেছে, এটা হলো প্রিলোডিং। সো আপনি আলাদা প্লাগইন ইউজ এটা যেমন এটা ইউজ করতে পারেন বিল্ডিং এর জন্য। বাট আপনার যদি একটা প্লাগইন আমরা প্লাগইন থাকে যেমন ডাব্লিউ ব্লকের প্লাগইন থাকে অথবা আরো অনেক প্লাগইন আছে, ওগুলোর মধ্যে আগে থেকে সব অপশন থাকে, একটা টিক দিলেই কাজ হয়ে যায়। যদি না হয় তখন সেক্ষেত্রে আপনি আলাদা এটা দিয়ে করতে পারবেন। ওকে হ্যাঁ, ওই যে একটা জিনিস দেখালেন যে ওই যে আনইউজ যে জাভাস্ক্রিপ্ট আর সিএসএস, আনইউজ বলতে ওই যে এক্সট্রা যেগুলো ইউজ, ওইগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করবো যে এগুলো আনইউজড বা এগুলো আচ্ছা রিমুভ করা লাগবে? যদি আমরা এখানে যাই দেখেন এটা মনে হয় উনি মনে হয় কোনো পোর্টাল পুশ করছে, অথবা যদি আমরা যাই কই গেল, উনি কি এক্সট্রা কোনো প্লাগইন ইউজ করছেন ইনসার্ট চেস বা সিএস। ওকে আমরা কাস্টমাইজ যাই, অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ, দেখি উনি কোনো আনইউজ সিএসএস আছে কিনা। ভাই আমি কোনো কোডিং ইউজ করিনি আর কি এক্সট্রা। এক্সট্রা ইউজ করেন নাই, আচ্ছা। তাহলে যদি আনইউজ সিএসএস থাকে সেটা আরেকটা রিজন হচ্ছে হয়তো সেটা যখন থিম ইনস্টল করছে যখন ডেমো ইম্পোর্ট করছে ওইখান থেকে আসতেছে। আচ্ছা আপনি মার্ট ফিল ইউজ করতেছেন তাই না? জি ভাইয়া। ওকে অ্যাডিশনাল সিএসএস, আচ্ছা আপনি অ্যাডিশনাল ইউসেস করেন নাই, আচ্ছা। এগুলো কাস্টম বের করে এরপর রিমুভ করতে হবে, এটা আরেকটা ইস্যু। আচ্ছা তা আমরা আজকে ওইদিকে না যাই, আমি একটা ক্লাস ট্রাই করবো যে আপনাদের একটা শুধু প্লাগইন ছাড়া অপটিমাইজ করে দেখাবো, ওইটাতে আরো সুবিধা হবে এই প্লাগইন ছাড়া অপটিমাইজ করা থেকে, ওইটা থেকে হিউজ টাইম লাগবে। আচ্ছা ওটার জন্য মানে আলাদা একটা ক্লাস নিব না, যে ডাব্লিউপি রকেট কিছু কাস্টম কোড ইউজ করে অথবা কিছু কাস্টম কোড পুশ করে কিছু অপটিমাইজেশন করা যায়, আবার কিছু সিডিএন ইউজ করে করা যায়, ওইসব জিনিস রিমুভ হয়ে যায়, সিডিএন এর বেস্ট হয়, ওইসব আনইউজ সিএসএস আর জাভাস্ক্রিপ্ট রিমুভ করে ফেলে, যেটা আমরা একটু পরে দেখবো যখন নাইট্রোপিক ইউজ করবো ওটা অলরেডি অনেক কাজ করে ফেলে। বাট ইন কেস যদি তখন আসলে করে ফেলে ইভেন সিডিএন ইউজ করে জিনিসগুলো ফিক্স হয়ে যায়। তো সিডিএনটা আমরা এখানে দেখাবো না, আমরা নাইট্রোপিক ইউজ করবো সেটা ফিক্স করার জন্য, বাট কাস্টমলি এইভাবে দেখানো যাবে, বাট এটা অনেক টাইম কনজিউমিং হবে, সে আমরা ওই দিকে না যাই। হ্যাঁ, আরেকটা আচ্ছা জিনিস হচ্ছে ওই যে ডাব্লিউপি রকেটে যে ক্রিটিক্যাল সিএসএস টা দেখায়, ওইটা কি আসলে? ক্রিটিক্যাল সিএসএস যে ক্রিটিক্যাল সিএসএস অনেকগুলো সিএসএস ফাইল জেনারেট হয়, ঠিক আছে, ক্যাশ ফাইলের জন্য, ওইটা ক্রিটিক্যাল সিএসএস। ওকে তারপর যদি আমরা যাই আমাদের ইয়ে ছিল হলো প্লাগইনস, আমরা ডাব্লিউপি রকেট, আমি আসলে কথা বলছিলাম। ওকে আচ্ছা এখানে আপনি যে একটু আগে বললেন ভাই আচ্ছা আমাদের আনইউজ সিএসএস আছে অনেকগুলো, আনইউজ জাভাস্ক্রিপ্ট যেগুলো আছে এগুলাতে ফিক্স করবো আমরা, এগুলোতে আমাদের লোড টাইম অনেক খাইতেছে, এইগুলোর জন্য একটা আমাদের কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক নামে একটা অপশন আছে, সিডিএন বলে যেটাকে, সিডিএন। আচ্ছা সিডিএন আমরা যদি একটু যাই, প্রিলোডের আমরা কাজ শেষ, অ্যাডভান্স সোর্স আমরা এখন দেখি, সিডিএন এর পরে আসি, নেভার ক্যাশ ইউআরএল। আচ্ছা ইন কেস যদি আপনি কোনো পেজের ক্যাশ চাচ্ছেন না, যে এই পেজটা ক্যাশ হবে না, ধরেন আমার সব পেজটা হচ্ছে চাচ্ছি না, আমি স্ল্যাশ শপ লিখবো, দেখে এখানে বলছে যে এই যে এটা ইউজ করতে বলছে ওয়াইল্ড কার্ড, এটা দিলে যেটা হবে, আচ্ছা আমি দেখি যেটা আসলে হয়েছে কিনা, হ্যাঁ মেম্বার স্ল্যাশ, আচ্ছা এখন যেটা হবে এটা যদি সেভ দিতে চাই, আমার যে সব পেজটা আছে আমার ওয়েবসাইটের মধ্যে, এই যে সব পেজটা, ঠিক আছে, সব পেজটা বারবার ইয়া করবে না, মানে আর ক্যাশ হবে না, এটা মানে আগে থেকে লোড নিয়ে বসে থাকবে না, এটা কোনো ক্যাশ ফাইল জমা হবে না, স্ট্যাটিক ফাইল জমা হয়ে থাকবে না, বারবার মানে নতুন করে লোড হবে, এটা কিন্তু টাইম নিবে। সো আপনারা যদি চাচ্ছেন যে ওয়েবসাইটের মধ্যে এমন কোনো পেজ আছে যেটা আমার সবসময় আপডেট হইতে থাকবে, ওটাতে আমি চাই না ক্যাশ হোক, কারণ সেক্ষেত্রে এটা আপনি ভাবে এখান থেকে এসে আলাদা চেঞ্জ করে দিতে পারেন, যে এটা তুমি ক্যাশ করবা না, ঠিক আছে, এটা করতে পারবেন, আমি যেটা করতেছি না, চান জাস্ট পেজের নাম দিয়ে স্ল্যাশ এই যেখানে দেওয়াই আছে ওয়াইল্ড কার্ড ইউজ করতে বলছে, ঠিক আছে, সেভ দিতে পারেন, কাজ হয়ে যাবে। অলওয়েজ পার্টস এগুলো অপশন গুলো দিয়ে রাখছে, তো এগুলো আমাদের এত তেমন কিছু না,
ক্যাশ কোয়েরি সেটিংস এগুলো আমাদের লাগতেছে না, এগুলো আমি সেভ দিতে পারি ইন কেস যদি আমি কোনো ক্যাশ ফাইল না চাই। আচ্ছা, অ্যাডভান্স টুল, এরপর ডেটাবেস আছে। তো ডেটাবেস আমরা দেখে নিই, ডেটাবেসে ক্লিক করছি, হ্যাঁ ডেটাবেসে ক্লিক করছি। আচ্ছা, ডেটাবেসে যেটা হবে, আমরা ওয়েবসাইটে যখন কোনো মেল মেল বলতেছি, ওয়েবসাইট যখন এডিট করি কোনো, অথবা ডিজাইন করি, অনেকবার ডিজাইন করে চেঞ্জ হয়, সেগুলো যদি দেখেন আমরা এখানে যাই জিরো রিভিশনস। আচ্ছা, উনি মনে করেন পেজে এডিট করেনি তেমন একটা, তো রিভিশনস, অটো ড্রাফট, ট্র্যাশ পোস্ট, স্প্যাম কমেন্টস, ট্র্যাশ কমেন্টস, এগুলো কি? আচ্ছা, এগুলো হচ্ছে আমরা যখন পোস্টে যাই, এই পোস্টের মধ্যে যে কমেন্ট গুলো থাকবে, পোস্টের মধ্যে যে অটো ড্রাফট গুলো থাকবে, মানে আপনি একটা পোস্ট ক্রিয়েট করছেন বাট ওরা মানে পাবলিশ করেন নাই, আপনি ফাইলে রাখছেন, ড্রাফট বলে এই জিনিসগুলা। ঠিক আছে, ধরেন আমি একটা পোস্ট করব, ধরেন এগুলো কিন্তু পোস্ট অলরেডি হয়ে গেছে, বাট এখানে যদি কমেন্ট থাকে সেগুলো আপনি রিমুভ করতে পারবেন। আবার যদি ট্র্যাশের মধ্যে কমেন্ট ফেলে রাখছেন, স্প্যামের কমেন্ট ফেলে রাখছেন, ওগুলো রিমুভ করে দিবেন। তারপর আপনি যদি এখানে পোস্ট অ্যাড করে যাচ্ছেন কিন্তু পোস্ট করেন নাই, এটা হলো ড্রাফট, এই ড্রাফট গুলো সে রিমুভ করে দিবে। আর হচ্ছে রিভিশন, রিভিশনটা আমি দেখাই, আমি আরেকটা পেজ ইউজ করছি, পোস্টে থাকি। আচ্ছা, এখানে দেখবেন যে অনেকগুলা পোস্ট আছে। আচ্ছা, আমি নেক্সট অ্যাড নিতে যাই, ড্রাফট তো বুঝি নাকি, আচ্ছা ড্রাফট না বুঝলে এখন বুঝাচ্ছি। পেজেস দেখেন, পেজে আমি এডিটে যাই, এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো রিভিশন থাকে। আমি কতগুলো ওয়েবসাইট ধরেন ইন কেস উনি করে রিভিশন করেন, এখানে সই করতেছে জিরো রিভিশনস, এখানে দেখবেন এখানে রিভিশন দেখা হতো, রিভিশন 5, 16, 17, 18। এই যে রিভিশন গুলো কি আপনি এখানে এডিট করেন, এডিট করার পর কোনো একটা টেক্সট চেঞ্জ করছেন অথবা নতুন বসাইছেন, কিছুক্ষণ পর একটা রিভিশন তৈরি হবে যে তুমি এখানে একটু চেঞ্জ করছো, রিভিশন দেখতে পারবেন। ঠিক আছে, এইসব জিনিসগুলো রিমুভ করে দিবে সে। আমরা যখন ওই যে ডাব্লিউপি রকেট থেকে ওই গেলাম সেটিংস থেকে ডেটাবেসে গেলে আমরা এইসব পোস্টের এক্সট্রা কমেন্ট, স্প্যাম, তখন অ্যাড নিউ পোস্ট, আমি অ্যাড নিউ পোস্ট টাইটেল দিয়ে রাখলাম, টাইটেল দিয়ে সেভ ড্রাফট দিলাম। তাহলে কি হলো, এই ড্রাফটটা তৈরি হয়ে গেছে, এটা কিন্তু পাবলিশ হয় নাই, ড্রাফট, এই ড্রাফট সে রিমুভ করে দিবে। ডাব্লিউপি রকেটে যাই, ডেটাবেসে যাই, ওকে, এই যে রিভিশন, এখন রিভিশন হয় নাই কারণ আমি রিভিশন করি, অটো ড্রাফট চিন্তা আছে, ড্রাফট তৈরি আছে। ওপস, চেঞ্জ হয়ে গেল কেন? ওকে, সেটিংস, ডাব্লিউপি রকেট। আচ্ছা, কি হলো? জিপেল ভার্সনে এই স্কুল একটা ঝামেলা হয়, সেটা হলো দেখেন একটা রিভিশন হয়েছে, দেখছেন ওই যে আমি যেটা হলো পোস্ট করছি, একটা পোস্ট রেডি করছি, ওইটা রেডিটা এখানে হয়েছে। আবার অটোড্রাফট তৈরি হয়েছে কয়টা, একটা দুইটা আছে। এই যে এখানে কিন্তু নরমালি একটা দুটো থাকবে না, আপনার ওয়েবসাইট অনেক কাজ করে, অনেক রিভিশন জমা হবে, অনেক ড্রাফট জমা হবে। আর স্প্যাম কমেন্ট নাই, যেহেতু এটা নতুন একটা ওয়েবসাইট, এগুলো চলে রিমুভ, এখানে টিক দিয়ে দিয়ে সব রিমুভ হয়ে যাবে, ড্রাফট যা আছে সব চলে যাবে। এখানে লেখা আছে ট্র্যাশ কোনো পোস্ট নাই, এগুলো ডেটাবেস ক্লিন করার জন্য। আপনি যারা ডেটাবেসের মধ্যে টেবিল অপটিমাইজ করতে পারেন, ঠিক আছে, এখানে জিনিস আছে এক্সপায়ার ট্রান্সিয়েন্স, এগুলো চেঞ্জ রিমুভ করতে পারেন। ঠিক আছে, তো আমি চাইলে, আচ্ছা আমি করেই ফেলি, সেভ চেঞ্জ অপটিমাইজ দিয়েই ফেলি, তাহলে যত রিভিশন ড্রাফট সব রিমুভ হয়ে যাবে, ডেটাবেস ক্লিন হয়ে যাবে। এটা ডেটাবেস অপটিমাইজেশন ভালো। ইন কেস আপনি না চান আমার রিভিশন না থাকুক, আমার কমেন্ট গুলো থাকুক, তাহলে ইন কেসে তখন আপনি এগুলো টিক না দিয়ে সেভ এটা অ্যাভয়েড করতেই পারেন, আপনার ব্যাপার। আচ্ছা, তারপর আছে ইন্টিগ্রেটেড সিডিএন। সো সিডিএন অনেকগুলো, একটা আছে ম্যাক্স সিডিএন, একটা আছে হলো ক্লাউড ফ্লেয়ার। তো সিডিএন জিনিসটা আসলে একটা হিউজ একটা টপিক, সিডিএন দেখাতে গেলে আসলে অনেক সময় চলে যায়। আচ্ছা, আপনাদের কোনো সিডিএন কে কভার করা হয়েছে ভাই, দেখাইছে ক্লাউড ফেয়ার অথবা ম্যাক্স সিডিএন? না 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 ভাইয়া, ভাইয়া, দেখানো হয়েছে এই না। ধরনের কোনো কিছু দেখানো হবে। আচ্ছা আচ্ছা, অপটিমাইজ কিন্তু অনেকগুলো ওয়ে আছে, ঠিক আছে, বাট যেহেতু আমরা সিডিএন ইউজ করার কথা বলতেছেন, আমরা এখানে ক্লাউড ফেয়ার ইউজ করতেছি না, কারণ ক্লাউড ফেয়ার যখন আপনারা ইউজ করবেন তখন আপনার কিন্তু হোস্টিং অ্যাক্সেস থাকবে। ঠিক আছে, আপনার যে হোস্টিং এর ডোমেইন প্যানেলটা সেটা অ্যাক্সেস থাকবে, ওইটা ছাড়া আপনি ক্লাউড ফেয়ার ইন্টিগ্রেট করতে পারবেন না, কেন ক্লাউড ফেয়ার আপনি ইন্টিগ্রেট যখন করতে নেম সার্ভার চেঞ্জ করতে হয়। তো আমি ওইটা এখন অ্যাভয়েড করতেছি।
তো অনেক সময় দেখবেন যে আসলে আর এটা তেমন ডিফিকাল্ট কিছু না। আপনি গুগল করেন ক্লাউডফ্লেয়ার ইন্টিগ্রেশন, তখন দেখবেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন, অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, আর বেশি সময় লাগবে না একটা ইন্টিগ্রেট করতে। ক্লাউডফ্লেয়ার ইন্টিগ্রেট করে যেটা হয়, আপনার ওয়েবসাইট একটু ফাস্ট হয়। এই যে আনইউজ সিএসএস জিরো আছে, এই যেমন এই যে সেগুলো রিমুভ হয়ে যায়। রিমুভ না হয়ে কম্প্রেস করে ফেলবে, এমন ভাবে রাখবে যেন আপনার ওয়েবসাইট ইফেক্ট না ফেলে, এক্সট্রা যেন রিসোর্স না খায়, লোড টাইম যেন না নেয়। ঠিক আছে, এগুলো কিন্তু সিরিয়ান ইউজ করে একটা ভালো একটা কি বলবো পজিটিভ দিক। বাট আমরা সিরিয়ান ইউজ করতেছি না, বাট আমরা অন্য একটা সিরিয়ান ইউজ করছি, নাইট্রোপ্যাক, ওইটা একটা সিরিয়ানের মধ্যেই পড়ে, ওটা ফ্রি ভার্সনটা ইউজ করবো। আচ্ছা, তারপর হার্টবিট আসতেছে। এগুলো হলো ব্যাক এন্ডের মধ্যে, এরপর হলো ফ্রন্ট এন্ডের মধ্যে কিছু অ্যাক্টিভিটি থাকে, এগুলো রিমুভ করার জন্য প্রতি 2 মিনিট পর পর সেটা আমরা চলে করতে পারি। এখানে কন্ট্রোল হার্টবিট চেক মার্ক দিয়ে সেটিংস দিলেই হয়ে যাচ্ছে। এটা অটোমেটিক কিছু বিহেভিয়ার চেঞ্জ করবে, অ্যাক্টিভিটি চেঞ্জ করবে 2 মিনিট পর পর। তো এটা এনেবল করতেই পারেন, ওয়েবসাইটের জন্য ভালো। আচ্ছা, এখানে সিরিয়ান আপনাদের অনেকগুলো সিরিয়ান অনেক ধরনেরই হয়, বাট আমি আজকে দেখুন নাইট্রোপ্যাকটা দেখাবো, কারণ নাইট্রোপ্যাকটা ফ্রি, আর ওটা ইউজ করলে অলমোস্ট ওয়েবসাইটে যা যা ইস্যু সব অটোমেটিক ফিক্স হয়ে যায়। বাট ফ্রি প্যাকে তেমন একটা কিছু নাই, ওটা পেড ভার্সন একটু এক্সপেন্সিভ, ওটা মান্থলি পে করতে হয়, দেখা যায় যে প্রত্যেক মাসে $22 করে, $22-23 করে। আর ফ্রি ভার্সন দিয়ে ছোট্ট একটা ওয়েবসাইটে কাজ হয়ে যাবে, বড় কোনো ওয়েবসাইটে তেমন একটা কাজ হবে না। আচ্ছা, তারপর আছে অ্যাডঅনস এর মধ্যে যদি আপনি ক্লাউড ইন্টিগ্রেট করেন সেক্ষেত্রে অথবা এই যেমন গুগল ট্র্যাকিং, ফেসবুক পিক্সেল যদি আপনার ওয়েবসাইটে থাকে তখন এটা অন করে দিবেন আর কি। ঠিক আছে, তারপর কি আছে ক্লাউডফ্লেয়ার, যেটা কথা বলছিলাম আমি, সেটা যদি থাকে আপনি এটা অন করে দিবেন। ও আচ্ছা, ক্লাউডফ্লেয়ারটা ফ্রি, ওইখানে ফ্রি একটা অ্যাকাউন্ট করে একটা অপশন আছে ফ্রি অ্যাকাউন্টের, ওইখানে ফ্রি অ্যাকাউন্ট ইউজ করে আপনি অপটিমাইজ করতে পারেন। বাট ওটার জন্য আমি দেখাচ্ছি না, কারণ ওটা আপনার জন্য ডোমেইন অ্যাক্সেসটা লাগবে। তো ওটার মধ্যে আমি দেখাবো, নাইট্রোপ্যাকটা দেখাবো। এখানে তারপর ক্লাউডফ্লেয়ারটা কি ইন্টিগ্রেট করার জন্য অ্যাড অন লাগে? হ্যাঁ, না হ্যাঁ অ্যাড অন লাগবে, বাট এখানে অলরেডি আছে, আমার কোনো এক্সট্রা প্লাগইন লাগতেছে না, কারণ আমি সিডিএনে গিয়ে ক্লাউডফ্লেয়ার ইন্টিগ্রেট করতে পারি। যদি না থাকে অপশন, যদি কোনো প্লাগইন না থাকে, তাহলে আমি আলাদা প্লাগইন ইউজ করতে পারি ক্লাউডফ্লেয়ার নামে। ঠিক আছে, সবকিছু আলাদা আলাদা প্লাগইন আছে, কোনো টেনশন নেই। যদি একটা অপশন না থাকে, ধরেন এই প্লাগইন অপশন নাই থাকতে পারে, তাহলে আপনি আলাদা একটা প্লাগইন ইউজ করতে ওটার জন্য, ক্লাউডফ্লেয়ার আলাদা ইন্টিগ্রেট করার জন্য। তারপর ইমেজ অপটিমাইজেশনের জন্য ওরা ইউজ করতে হলো ইমেজিফাই, বাট আমি প্রিফার করছি ইমেজিফাই ইউজ করেন। আপনারা চাইলে আরো প্লাগইন আছে, দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। এরপর আছে হলো টুলসে। আচ্ছা, টুলসে যাই। টুলসে কি, ধরেন আপনি যে এই যে ক্যাশ টিক দিচ্ছেন, এই টিক দিচ্ছেন, টিক দিয়ে সব চেক করে নিজের মতো করে নিছেন, নিচে একটা সেটআপ করে নিছেন, এই সেটআপটা যদি আপনি চাচ্ছেন অন্য একটা ওয়েবসাইটে থাকবে, এখান থেকে আপনি চাইলে ডাউনলোড সেটিংসে গিয়ে ক্লিক করলে এখানে একটা ডাউনলোড সেট একটা ফাইল ডাউনলোড হবে, হইছে wp rocket setting.json। এটা আপনি যে কোনো ওয়েবসাইটে wp rocket উঠানোর পর এটা যদি এখানে দিয়ে দেন, ধরেন এটা ধরেন আমার একটা আলাদা ওয়েবসাইট, আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম, দেওয়ার পরে কি হবে, ওই ওয়েবসাইটে যা যা ফিচার ছিল এনেবল করা ছিল সবগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, এটা হলো সুবিধা, ইন কেস আপনার যদি লাগে তখন সেটা করতে পারেন। আবার রোল ব্যাক একটা অপশন আছে, রোল ব্যাক ভার্সন চেঞ্জ করার জন্য, আমাদের রোল ব্যাক লাগতেছে না। আচ্ছা, এটা হলো টুলস এর ইউজ। তারপর আসি টিউটোরিয়ালস। অনেক কোশ্চেন থাকতে পারে। আচ্ছা, অপটিমাইজেশন কিন্তু একটা হিউজ একটা জিনিস, এটা না যে আমি 1 ঘন্টা বললাম মুখ দিয়ে শেষ হয়ে গেল, এমন কিছু না। এক একটা জিনিস অনেক হিউজ, আপনি এগুলো মানে ধরেন যত দেখবেন তত আইডিয়া বাড়বে। যে আমি যে ক্লাসে এক একটা করে টপিকের ডিসক্রাইব করলাম শর্টকাটে, ইনশাআল্লাহ এমন না, আপনার যে এখানে প্রত্যেকদিন আলাদা ভিডিও আছে। আমি কিন্তু এরকম না যে মুখস্থ বলতেছি, এটা এখানে ভিডিওগুলোর মধ্যে যা যা বলছে আমি সেগুলো শর্টকাট আপনাকে বুঝাই দিচ্ছি, যে এটা ইউজ করলেই হবে, এটা ইউজ করলেই হবে। ওরাও সেম, ওরা প্রত্যেকটা ভিডিও দিচ্ছে, এই যে আমি যেগুলো ইউজ করে বুঝেছি আপনাদেরকে দেখাইছি, সেম জিনিসগুলো ভিডিওতেও আছে। ঠিক আছে, এমন না যে প্রত্যেকটা, এই দেখেন প্রিলোড করলে কি হবে, অ্যাড অন ইউজ করলে কি হবে, এরা কেন আপনার অন্য কোথাও যাতে হচ্ছে না, ওদের এখানে সবকিছু চাপ আছে। সেট আপ দ্য ক্লাউডফ্লেয়ার অ্যাড অন, ওরা কিন্তু ক্লাউডফ্লেয়ার ইন্টিগ্রেট করে দেখাইছে, 4 মিনিটের ভিডিও আছে। প্রিলোড জিনিসটা কেমনে কাজ করে আমি যেভাবে বুঝেছি, ওরা সেম ভিডিওতে বুঝাইছে। সেম ভাবে আবার ফাইল অপটিমাইজেশন, আমি কেন টিক দিছি, কেন টিক দেই নাই, যদি আরো ইস্যু থাকে আপনারা এগুলো দেখতে পারেন। ঠিক আছে, যদি আরো ক্লিয়ার হওয়া দরকার, এরকম মাঝে হ্যাঁ সিএমবির একটা আমাদের ক্লাস নিছে, এখানে শিখাইছে, তার মানে যে আপনাদের এখানে থেমে থাকতে হবে, জিনিসটা কিন্তু এমন না, আপনাদের আরো যে সামনে আগে দেখতে হবে, শিখার শেষ নাই, জানার শেষ নাই। আর মাঝে মাঝে যে ক্লাসে কিন্তু দেখা যাচ্ছে সবকিছু বলে শেষ করা যায় না, হ্যাঁ একটা জিনিস বলছি মাঝে মাঝে স্কিপ হয়েও যায়, আবার হইতে পারে আমি বুঝাইছি আপনার নাও বুঝতে পারেন, তার মানে নেই যে আমি ক্লাসে বুঝি না, আমি চুপ করে বসে থাকি, অথচ ব্যাকে জিজ্ঞেস করলাম না। তখন আপনি কি করতে পারেন, যে এখানে ভিডিও দেখলে সেটা কিন্তু কভার হয়েছে। ঠিক আছে, আপনি যদি গুগল করেন সেটাও আনসার পেয়ে যাবেন। সো প্লাগইন, যত প্লাগইন আছে সবগুলো প্লাগইনের টিউটোরিয়াল আছে, ওদের ডকুমেন্টেশন আছে,
ঠিক আছে, যে আপনাকে বললাম যে ধরুন আপনি সাপোর্টে আসছেন, আমি বললাম যে ভাই আপনি এই প্লাগইনটা ইউজ করেন, আপনি বলেন ভাই আমি তো প্লাগইনটা আমাদের শিখাই নাই, তখন কিন্তু আনসারটা এটা ঠিক না, যাদের শিখাই নাই। তখন কারণ আপনাদের এতগুলো প্লাগইন কভার করে হচ্ছে, একবার একটা প্লাগইন ইউজ করে দেখা হচ্ছে, একজনের প্লাগইন ইউজ করে দেওয়া হচ্ছে। আপনি যে কোনো প্লাগইন ইউজ করতে পারবেন, কোনো প্লাগইন তেমন কঠিন কিছু না। যখন প্লাগইন ভিতরে ঢুকবেন, ঘুরে ফিরে অপশনে লেখাই থাকে এই অপশন টিক দিলে এইগুলো হবে। আর প্লাগ ভালো ভালো যদি কোনো প্লাগইন হয় ভালো কোম্পানির, ওরা ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেয় সাথে করে, নিচেই পাবেন, যে কোনো প্লাগইনের নিচে পাবেন টিউটোরিয়াল আছে, ডকুমেন্টেশন আছে, ওগুলো দেখলে কভার কিন্তু হয়ে যায়। আর ওর পাশে বলেও দেয় যে এটা স্কুলে কি হবে, আপনি যদি যান ফাইল অপটিমাইজেশনে যান, এখানে বলে দিছে এই যেটা স্কুলে এই হবে, রিমুভস হোয়াইট স্পেস এন্ড কমেন্টস টু রিডিউস সিএসএস ফাইল। বেশি কিছু হবে না, কি হবে যে হোয়াইট স্পেস গুলো আছে সাথে সাথে গুলো রিমুভ করে দিবে, সবকিছু ওরা বলেই দিছে, এমন নিজে বুঝতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যে এখানে দেখাচ্ছি, এখানে কিন্তু শেষ না, আপনাদের উচিত যে সবার ক্লাস শেষে টিউটোরিয়াল গুলো দেখা, তাহলে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। হয়তো আমি বাংলাতে বলছি ওরা ইংলিশে বলবো, এটাই ডিফারেন্স। তারপর এটা এগুলো ডাব্লিউপি রকেট ইউজ করা। তারপর আমি আরো কিছু কাজ করিনি, যেমন আমাদের ইমেজ অপটিমাইজেশনের জন্য কিছু কাজ আছে, আমি যদি অ্যাড নিতে চাই, এখানে প্লাগইন সার্চ করি, ধরেন আছে একটা আছে EWWW, মনে হয় এটাই তো মনে হয় প্লাগইনের নাম। হ্যাঁ দেখেন এই যে EWW ইমেজ অপটিমাইজার, এটা একটা ভালো। আর একটা আছে শর্ট পিক্সেল, ওইটা আপনি ইউজ করতে পারেন, ওটাও ভালো। আমি নাম দেখাই দিই, অনেকগুলো আছে, যে আবার এরকম যে এটা ইউজ করতে হবে, শর্ট পিক্সেল। মাথায় রাখবেন সবকিছু জন্য প্লাগইন আছে। যদি আপনারা ঘাটতে জানেন যে আচ্ছা ঘেটে দেখি, এরকম যদি আপনি নতুন একটা কিছু বের করে ফেললেন যে আচ্ছা এই প্লাগইনটা ইউজ করতে অনেক ভালো কাজ হয়, তখন আপনি রিকোয়েস্ট ভাই এটা ইউজ করেন, এটা আরো ভালো কাজ, এটা থেকে প্লাগইন থেকে এটা বেটার ইউজফুল। ঠিক আছে, এইগুলো জিনিসগুলো কি মানুষ ইউজ করতে করতে শিখে, আপনি যখন একটা নতুন জিনিস ইউজ করবেন তখন বুঝবেন এটা রিভিউটা কেমন। আর রিভিউ দেওয়াই আছে 4.5 এর মতো। ঠিক আছে, শর্ট পিক্সেল কি নাই, প্লাগইনের নামটা ভুলে গেছি, শর্ট পিক্সেলই তো, আচ্ছা আছে তো, এই যে শর্ট পিক্সেল ইমেজ অপটিমাইজার এটা ইউজ করতে পারেন। অনেকগুলো এই দুটো প্লাগইন আপনারা ইমেজ অপটিমাইজেশন করতে পারেন। আমি ট্রিপল ডাব্লিউটা করতেছি, ওইটা হলো ইমেজ মিডিয়া লাইব্রেরি থেকে, আচ্ছা না সেটিংস থেকে মনে অপশনটা ট্রিপল টুলস অ্যাপিয়ারেন্সে যাই, আচ্ছা অ্যাক্টিভেট করা হয়নি এই জন্য, প্লাগইনসে যে অ্যাক্টিভেট করে নিই জিনিসটা, ওইটা অ্যাক্টিভেট করলে কি হবে এটা আমরা এখন দেখতেছি। আপনারা যেটা শর্ট পিক্সেল ইমেজ অপটিমাইজার ইউজ করতে পারেন ইমেজ অপটিমাইজেশনের জন্য। আচ্ছা, তো আমি যেটা করবো সেটা হলো এই যে অ্যাক্টিভেট করে নাই তো, আচ্ছা আমি উপরে যাই, এই যে এটা আমি অ্যাক্টিভেট করে দিলাম। আচ্ছা, ক্লায়েন্ট ভাইয়া সিডি ইউজ করতে রাজি হয় না, বলে যে এসইও তে নাকি ব্যাড ইফেক্ট পড়ে। হ্যাঁ, অপটিমাইজেশন অনেক সময় অনেক কিছু করা হয় যেটাতে এসইও ব্যাড ইফেক্ট পড়ে, ইমপ্যাক্ট পড়ে, এটা স্বাভাবিক। এখন যদি আপনার সিডিএন ইউজ না করতে, তখন আপনাকে আলাদা একটা ওই যে বসে বসে প্লাগইন ইউজ করতে হবে, সিডিএন ট্যাবেট করতে হবে, মিনিফাই করতে হবে, ওইখানে ওই দিকে মুভ করতে হবে, ওইখানে যতটুকু পারে অপটিমাইজ করা যায়। আর যদি আরো ভালো অপটিমাইজেশন চাইতে আপনার ক্লায়েন্টের ভিপিএস ইউজ করতে হবে। হোস্টিং যদি ভালো হয়, অপটিমাইজেশন আগে থেকে অনেক কিছু ভালো থাকে। আচ্ছা, তারপর আমরা যদি এখন যাই সেটিংসে যাই, এই যে সেটিংস অপশন চলে আসে, EWW ইমেজ অপটিমাইজার। আচ্ছা, এখানে বলছে যে স্পিড আপ ইউর ওয়েবসাইট, সেভ স্টোরেজ। আচ্ছা, আমি অ্যাক্টিভেট 5 করছি। আচ্ছা, এটা দিলে আসলে পেড মোড চলে যাবে, আমি স্টিক উইথ ফ্রি মোড দিলাম, আর হলো স্পিড আপ ইউর সাইট, সেভ স্টোরেজ দিয়ে দিই। ওরা কিছু আগে থেকে কিছু ফিচার এনেবল করে দিবে আমার জন্য। বাই ডিফল্ট এটা দিলে লেজি লোড আমি যেহেতু ইয়া থেকে করে ফেলছি, রকেট থেকে, এখান থেকে এনেবল করতেছি না। এখানে দিচ্ছে কি একটা ম্যাক্স উইথ, আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইট ইমেজের উইথ ম্যাক্সিমাম হবে হলো ধরেন 1000 পিক্সেল, আর ম্যাক্সিমাম হাইট ধরেন আপনি দিলেন 1000 পিক্সেল, এর বেশি হাইট হবে না, এর বেশি উইথ হবে না। আপনি 500 থাকবে, এর বেশি উইথ আর হাইট হবে না। তাহলে ইমেজটা কমপ্রেস করে একটা ছোট করে নিল আর কি সাইজটা, তো ম্যাক্সিমাম হাইট আর উইথ এত থাকবে, এর বেশি হবে না। ঠিক আছে, ডান। তারপর বাল্ক অপটিমাইজ একটা অপশন আছে, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। তারপর যদি যান নিচে নামেন,
যেখানে এখানে কিছু বলছে যে অপটিমাইজেশন স্কোর বাড়াইতে বলতেছে। তো এটা আপনি ফিক্স কেমনে করতে পারেন, সেটা আপনি ধরেন যদি আপনি এখানে যান, মিডিয়াতে যান, বাল্ক অপটিমাইজে যান, ও কি করবে, আপনার যে ইমেজ গুলো অপটিমাইজ করা নাই সেগুলো একটা অপশন দিবে, সবগুলো অপটিমাইজ করে নাও। তখন সুবিধার হবে যে আপনার যেগুলো অপটিমাইজ করে নাই, যেখানে স্ক্যান ফর, এখানে আপনার টোটাল 608টা ইমেজ আছে, ঠিক আছে। তো এখন এটা বহুত সময় নেবে, আমি জাস্ট দেখাচ্ছি। এখানে ক্লিক করলে 1000টার মতো, এতগুলো আইটেম, এই সবগুলো এসে বসে বসে স্ক্যান করবে, আর এটা নিতে একটু সময় লাগবে, ভালোই সময় নেবে। আচ্ছা না, এখানে 322 ইমেজ পাইছে, অপটিমাইজ করার জন্য পাইছে এতগুলোর মধ্যে, ফাইলের মধ্যে। আচ্ছা সমস্যা নেই। তো এখন সে একটা একটা করে 323 যে ইমেজটা আছে এইগুলো বসে বসে অপটিমাইজ করবে সে বসে বসে। তাহলে যেটা হবে, আপনার যে ওয়েবসাইটের ইমেজ গুলো আছে, ইমেজের কারণে যে ঝামেলাগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। বাট আমি অপটিমাইজ করতেছি না, এটা অনেক সময় নেবে। এখন আপনারা তো আধা ঘন্টা 2 ঘন্টা বসে থাকবেন, অপটিমাইজ কতক্ষণ হবে। আচ্ছা এটা স্টপ করে রাখছি, ঠিক আছে। এখানে প্রায় 53টা হয়ে গেছে, ওকে। তো এই অপটিমাইজ করে যেটা হবে, ইমেজটা অপটিমাইজ হয়ে যাবে আপনার আলাদাভাবে কোন একটা একটা প্লাগইন যাতে কাজ হয়ে যাচ্ছে। তারপর আরো কিছু কাজ আছে, যেমন সেটিংস থেকে আপনি যদি ট্রিপল ডাব্লিউ তে যান, ইমেজ অপটিমাইজারে, অপটিমাইজ করার পর কি ইমেজ গুলো আবার এখানে সিলেক্ট করে দিতে হবে, না অটোমেটিক নিয়ে নিবে ওই অটোমেটিক নিয়ে নেবে, অটোমেটিক নিয়ে নেবে, কিছু করতে হবে না। আর আপনি যদি কোনো সময় নেক্সট আপলোড করেন সেগুলো অপটিমাইজ হয়ে থাকবে, সমস্যা নাই। আর এখানে একটা অপশন আছে যে কনভার্ট টু ওয়েবপি তে কনভার্ট করে নিবে, এটা একটা ভালো জিনিস অপটিমাইজেশনের জন্য। আর এটা এনেবল করলে কি হবে, আপনার এসটিএক্স কিছু কোড বসাবে, এগুলো করে ফেলবে, ইনসার্ট কিছু কোড দিবে, ঠিক আছে। আর বলতে জেএস ওয়েব রেটিং আছে, এটা আমি এনেবল করলাম না, ওটা আমি এনেবল করে সেট দিতে পারি। ঠিক আছে, এখানে বাল্ক অপটিমাইজের কথা বলছে। তো এভাবে করে আপনারা বাল্ক অপটিমাইজ করে নিতে পারেন। আচ্ছা এখানে 10% বাড়ছে, ইমেজ গুলো অপটিমাইজ হলে আরো বাড়তো, আমি ইমেজ অপটিমাইজ করে দেইনি কারণ ওটা সময় লাগবে অনেক। আচ্ছা তো এইভাবে করে আপনারা অনেকটা ইমেজ অপটিমাইজ করে নিতে পারেন, এখান থেকে ওয়েব পেজে কনভার্ট করে দিতে পারেন, সেটা আপনার ওয়েব স্পিডের জন্য অনেক ভালো। আর হলো ওই যে ডাব্লিউ রকেট যে ফিচার গুলো এনেবল করেছে, আমরা এখন চেক করে দেখি আমাদের ওয়েব স্পিড বাড়ছে না কমছে। একবার দেখা গেছে আমি রকেট ইউজ করার পর ওয়েব স্পিড আরো কমে গেছে। তো আমরা এখন চেক করে দেখি ওয়েবসাইটের অবস্থাটা কি। ফার্স্ট কন্টেন্ট ফুল পেইন্ট স্পিড ইন্ডেক্স। আচ্ছা এখানে যে স্পিড ইন্ডেক্সটা আছে না, এই 6.5 কি জানেন, এটা হলো সার্ভারের কারণে হচ্ছে। তো এটা সার্ভার কত দ্রুত ডেলিভারি দিচ্ছে, আপনার সার্ভার আপনাকে 6.5 সেকেন্ড ডেলিভারি দিচ্ছে, তো এটা সার্ভারের ইস্যু, এটা আপনার এখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ তো এই স্পিড এটা সার্ভার কারণে হচ্ছে। এরপর কিউমুলেটিভ লেআউট শিফট, এটা ধরেন ওয়েবসাইট অনেক ধাক্কা খায়, এগুলো ফিক্স করার জন্য এটা কত তাড়াতাড়ি হচ্ছে। বাকিগুলো দেখেন, টাইম টু ইন্টারেক্টিভ 2.4 সেকেন্ড প্রত্যেকটা রেসপন্স। ফার্স্ট কন্টেন্ট ফুল পেইন্ট, লার্জেস্ট কন্ট্রোল পেইন্ট, এগুলো লোড নিতে তেমন সময় নিচ্ছে না, এটা ভালোই আছে। তো আমরা একটু অ্যানালাইজ করে দেখি আবার কেমন রেজাল্ট দেয়। ও আচ্ছা নট তো আমার ফুল ইউআরএল কপি করছে। ভাই এটা মেইন ডোমেন আপনাদের, হ্যাঁ ওরে বাবা, আপনার ডোমেইন আছে ভালো স্পিড। চেক করে দেখি। আচ্ছা তো তারপর যেটা হবে যে এটা হলো আমরা ডাব্লিউপি রকেট ইউজ করার কারণে। তো এখন দেখা গেছে কি আমরা কি ইউজ করছি, একটা ডেভেলপার ভার্সন ইউজ করছি অথবা জিপিএল ভার্সন ইউজ করছি। এটাতে কি হয়, মাঝে মাঝে অনেক সময় দেখবেন যে আপনি ফিচার এনেবল করার পর কাজ করতেছে না। আরেকটা ইস্যু আছে এখানে, যদি আপনার ওয়েবসাইটে যদি আপডেটেড প্লাগইন থাকে, আপনার সবার ট্যাক্সগুলো আপডেট করে নেওয়া, বাট উনি কি করছে ম্যাক্সিমাম জিপিএল ভার্সন ইউজ করছে, সেগুলো আপডেট করলেও ঝামেলা হবে। সেই জন্য বলি ক্লায়েন্টের কাজ করার সময় জিপিএল আপডেট করতে। আবার এখান থেকে ওয়ার্নিং দিচ্ছে যে কারেন্ট ভার্সন 5.8 আছে, এটা আবার রিইনস্টল করতে বলতেছে। এই যে এই ইস্যুগুলো, এগুলো কিন্তু সলভ করে নিতে হবে আমাদের। লাস্ট আপডেট ছিল হলো 2021 13 আগস্ট, আজকে তো মনে হচ্ছে। আচ্ছা আজকে সন্ধ্যা দিকে ছিল। তো এটা এই যে এটা কিন্তু দিলে অনেক ইস্যু ফিক্স হবে। আবার এখান থেকে প্লাগইন গুলো আপডেট করার পরে যেটা হবে, যে প্লাগইন আপডেটে কিন্তু অনেকগুলো অপটিমাইজেশনে অনেকগুলো অপটিমাইজ করে ফেলে, এখানে সেগুলো কিন্তু। হ্যাঁ, বলেন। ইনস্টলের কথা বলতেছে, মানে এখানে তো বলা আছে যে ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন, মানে এটা রোল ব্যাকের খানা অনেক সময় হয়, বাট আপনার রিলেশন আছে,
তাও আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, বাট লাগতেছে না এখন। বাট আচ্ছা এখানে যেটা হবে, ইস্যুটা হবে সেটা হলো এটার কারণে, আপনার যদি দেখা যায় কোনো চিপের ভার্সন থাকে সেটা আপডেট না হয়, ইস্যু হবে অবশ্যই। বাট আপনার যে আপডেটেড প্লাগইন থাকবে সেটা কিন্তু অনেক সময় অপটিমাইজ, ধরেন ওরা আপডেট করে কেন প্লাগইন অপটিমাইজেশনের জন্য, আপনার যদি ইউজ করতে সুবিধা হয়, যারা একটু লোড নেয় প্লাগইন তাড়াতাড়ি, এই জন্য অলওয়েজ আপডেট থাকা ভালো, এই জন্য অলওয়েজ আপডেট থাকবেন। ঠিক আছে, তো এখানে আমি রিস্ক নিয়ে আপডেট দিচ্ছি না, কেন আবার সাইডে কিছু হইতে পারে। আচ্ছা, এখানে মনে হয় ডেস্কটপে কমে গেছে, আচ্ছা দেখ এটাই হয়েছে। ওকে, তো যেটা হচ্ছে এখানে কিছু জিনিস ফিক্স হয়েছে, সেটা হলো যেমন আগে যেটা ছিল সেটা হলো এগুলো আগের মতোই আছে, ইন্ডেক্সটা কমছে, যেমন আগে ছিল 6.5, সেটা সার্ভার থেকে ডেলিভারি থেকে ফার্স্ট হয়েছে, তেমন একটা রেজাল্ট কমে নেই। আচ্ছা, এখানে যেটা হয়েছে অনেক কিছু ইমপ্রুভ করছে, সেটা কি, আমাদের কিন্তু অনেক কিছু ছিল না শুরুর দিকে, ওগুলো কিন্তু চলে গেছে আস্তে আস্তে। তার মধ্যে কি আছে রিডিউস আনইউজ জাভাস্ক্রিপ্ট, কিছু জিনিস আছে যেটা 2 সেকেন্ড সময় খাচ্ছে, আর কিছু আছে হলো আনইউজ সিএসএস। তো এখানে বলতে ট্রাই কোড কভারেজ ক্রোম ডেভেলপার টুলস ফিক্স করতে বলতেছে। আবার এখানে একটা লিংক দিছে। Okay. আচ্ছা, এখানে কিছু জাভাস্ক্রিপ্ট কথা বলছে, আনইউজ জাভাস্ক্রিপ্ট আছে যেগুলো 0.2 সেকেন্ড খাচ্ছে। আর এছাড়া আমাদের যতগুলো ইস্যু ছিল এখানে অলমোস্ট সেগুলো ফিক্স হয়ে গেছে। ঠিক আছে, জি ভাই বাট আমরা সিডিএন স্কুলে কিন্তু আরো অনেক কিছু ফিক্স হবে। এখানে কিন্তু এখানে বলে দিচ্ছে এক্সেসিভ ডম সাইজ, এটা খাচ্ছে অনেক বেশি, সিডিএন স্কুলে এটা ফিক্স হবে আস্তে আস্তে। আর সিডিএন কি হতে পারে, এখানে যেমন পার্টস এন্ড এইচটিএমএল সিএসএস, এটা প্রায় 60 মিনিট সেকেন্ড দেখাচ্ছে, আচ্ছা নিতেছে সময়। ওকে, তো আমরা যেটা দেখলাম এখানে কিন্তু স্পিডটা একটু দেখাচ্ছে, স্কোরটা কম, বাট আমাদের যে ইস্যুগুলা ছিল আগে স্পিড বেশি ছিল, বাট অনেক ইস্যু ছিল, ওগুলা এখন ইস্যুগুলো নাই। বাট এখানে যে ইস্যুগুলো ওগুলো কিন্তু আবার ফিক্স করা যাবে। ফিক্স কেমনে করা যেতে পারে, আরেকটা আমি যদি আমার একটা পেড থাকতো আর আমরা সুবিধা পাইতাম, সেটা কি জানেন, এই যে আমাদের ইস্যুগুলো হচ্ছে, আমি এখন চাইলে পেডে নাও দিতে পারতাম, যে আচ্ছা আমি তো সবই ইউজ করছি, আমার দাও 80 দেখাচ্ছে কেন, তখন ওরা একটা রিজন বলে দিবে, আমাকে ইস্যু দিয়ে দিবে। ঠিক আছে, তো এই যে এখন যে বললাম, এখন এই যে ইস্যুগুলো হয় যে ডেভেলপার ভার্সনে, যে আমি ওয়েবসাইট করছি, প্লাগইন অ্যাক্টিভেট করছি, কাজ করছি, বাট আমার স্কোর দেখা যায় তেমন ইমপ্রুভমেন্ট নাই, বাট আমার ইস্যুগুলো সলভ হয়েছে, এটা ঠিক, বাট আমার স্কোরে তেমন ইমপ্রুভ হয়নি। বাট আমার যে পেড ভার্সন থাকতাম সেটাই ইস্যুটা সলভ করতে পারতাম খুব সহজেই, কেন তখন আমার কিছু করা থাকে না, আমি যখন ওদের সাপোর্টের কথা বলবো তখন ওরা নিজে থেকে ফিক্স করে দিবে, আমার তেমন কিছু করতে হবে না। বাট এখানে আরো কিছু যে পয়েন্ট আছে, ফর এক্সাম্পল আমরা যদি এখানে এটা না ইউজ করতাম, সিডিএন ইউজ করতাম, তাহলে কি হইতো, সিডিএনটা কি, সিডিএন এর মধ্যে যেমন ক্লাউড ফেয়ার আছে, এরপর হলো আরেকটা কি বলছিলাম, নাইট টপিক আমরা এখন ইউজ করবো। চলো নাইট টপিক ইউজ করার কি হয় এটা আউটকামটা দেখে নিই আমরা। তো আমি চলে যাবো নাইট টপিকে, বাট নাইট টপিক অনেক ক্লায়েন্ট দেখবেন প্রিফার করবে না আপনাকে, ভাই আমাকে এটা ইউজ করতে দেন, এটা অনেক দেখবেন প্রিফার করবে না। গেট স্টার্টেড ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন আছে, যেমন হলো ফ্রি, পেইড। তো ফ্রিতে কি বলছে, যে আপনি একটা ওয়েবসাইট ইউজ করতে পারবেন, 5000 পেজ ভিউ, 1 জিবি সিডিএন ব্যান্ডউইথ। ঠিক আছে, তারপর ওদের নিজস্ব সিডিএন আর কি। তারপর এখানে মডিফিকেশন অটোমেটিক করবে, আপনার কিছুই করতে হবে না, এটা হলো সিডিএন এর সুবিধা। তো আমরা যেহেতু আপনি প্লাগইন ইউজ করছেন, আমরা যদি জানেন, আর একটা ভালো কথা, আমরা যদি ক্লাউড ফ্রি ইউজ করতাম, আমাদের কিন্তু স্পিড আরো ভালো থাকতো, এগুলো সলভ হয়ে যেত, এত কষ্ট করতে হতো না। তো যেহেতু আমরা ক্লাউড ফ্রি ইউজ করতেছেন, আমরা একটা দেখে নিই। আবারটা আছে ম্যাক্স সিডিএন, সেটাও আপনারা দেখতে পারেন, অনেক ভিডিও পাবেন, ওটাও দেখতে পারেন। তো সিডিএন ইউজ করে সুবিধা কি, এটা আমরা এখন আউটকামটা এখন দেখতে পারবো, পারফেক্ট ফর টেস্টিং, আমরা টেস্ট করতেছি, যেহেতু টেস্টের জন্য ইউজ করবো। আর এটার পেইড ভার্সনটা না দেখি, এখানে বলেছে 50,000 পেজ ভিউ পাবো, 25 জিবি ব্যান্ডউইথ। তো এটা ছোটখাটোর জন্য একটা ওয়েবসাইটের জন্য পারফেক্ট, ছোটখাটো পোর্টফোলিও সাইট থেকে, বিজনেস সাইট থেকে ছোটখাটো তেমনটা ইউজ হয় না, তখন আপনি ইউজ করতে পারেন অপটিমাইজেশনের জন্য। তো আমি এটা ফ্রিতে শুরু করলাম। আচ্ছা, আমার অ্যাকাউন্ট করা আছে অলরেডি, অ্যাকাউন্ট করতে কিছুই লাগবে না, জাস্ট ইমেল আর পাসওয়ার্ড লাগবে। আমি একটা ইয়াতে যাই, ড্যাশবোর্ডে যাই, কোনো টাকা লাগবে না, কিছু লাগবে না, জাস্ট ওয়েবসাইটে ইমেলটা দিবেন। ঠিক আছে, ওয়েবসাইট লিংকটা দিবেন আর একটা ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আমি নিউ একটা ওয়েবসাইট অ্যাড করবো, ধরে আমি কি করব, আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আমি জাস্ট এই ওয়েবসাইট অ্যাড করবো। নাম দিলাম হলো ই কমার্স ওয়েবসাইট, ফ্রি সাবস্ক্রিপশন ইউজ করতেছি আমি, পেইড না। প্রসিডে ক্লিক করলাম। আচ্ছা, এখন আমি আপনাকে বলি, এই যে ভাই একটা ভালো একটা কোশ্চেন করছেন, অনেক ক্লায়েন্ট নেটওয়ার্কে চিটিং করে এরকম বলে ইউজ করতে মানা করছে। হ্যাঁ, এটা আমি বলি,
অপটিমাইজেশন কাজের জন্য আমার কাছে যেমন ক্লায়েন্ট আসছে, আচ্ছা ভাই আমার বাজেট হচ্ছে $20, আমাকে ওয়েবসাইট অপটিমাইজ করে দেন। তখন সেক্ষেত্রে আমি কি করবো? আমি কি তখন বসে বসে অনেক কষ্ট করে খাটনি করে প্রত্যেকটা আলাদা আলাদা প্লাগইন ইউজ করে অপটিমাইজ করবো, অথবা ধরেন কি বলবো, মানে যেটাকে বলে খাটনি বলে আর কি, প্রত্যেকটা জিনিস অপটিমাইজ করি, আমি ইমেজ আলাদা অপটিমাইজ করবো, তারপর আনইউজ সিএসএস জিএসএস আলাদা অপটিমাইজ করবো, ঠিক আছে, আলাদা সিডিএন প্যাকেজ কিনে আবার অপটিমাইজ করবো। তখন সেক্ষেত্রে কি হবে? নাইট্রোপ্যাকের কথা বলতেছেন, ভালো কথা। নাইট্রোপ্যাক কাজের জন্য, এইসব ক্লায়েন্টের জন্য নাইট্রোপ্যাক, যে আমি কম বাজেট আমার কাছে আমার ওয়েবসাইট অপটিমাইজ করে দাও, ঠিক আছে। এখন ওর জন্য কি আমি ডাব্লিউপি রকেট কিনবো? আমার কাছে একটা অপশন ডাব্লিউপি রকেট পেড কিনা, যেটা কস্ট পড়ে $49, ঠিক আছে। তারপর আপনি কনফিগার করবেন, সেটার জন্য অবশ্যই তাকে $100 পে করতে হবে। যদি সে দেয় তাহলে আপনি যা $50 নিতেছেন, হ্যাঁ আমি খালি কনফিগার করে দেবো, ডাব্লিউপি রকেট অলরেডি আছে। আর যদি এমন না হয় সে করে দিবে, মানে আপনাকে প্লাগইন দিতে হবে, আপনি কনফিগার করতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? এই যে ইস্যুগুলা। তো এই নাইট্রোপ্যাকটা হলো এই ছোট করে ক্লায়েন্টের জন্য। তাকে বললেন যে আচ্ছা তুমি একটা কাজ করো, যে তোমার যেহেতু ইস্যু হচ্ছে তুমি নাইট্রোপ্যাক ইউজ করতে পারো, তোমার ওয়েবসাইট ছোট, তোমার এত ট্রাফিক নাই। আর যেটা হবে যে এটা ক্রস করে চলে গেলে আপনার নাইট্রোপ্যাকটা অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার পর কি হবে? নেক্সট মান্থে যেন 13 সেপ্টেম্বর আবার সব 0 হয়ে যাবে, মানে আপনি আবার ইউজ করতে পারবেন আর কি, অটোমেটিক সব হবে, আপনার কিছুই করতে হবে না, ঠিক আছে। তো সিডিএন ইউজ করে সুবিধা আছে, ওয়েবসাইট স্পিড অনেকটা ফাস্ট হয়েছে, অনেক ইস্যু সলভ হয়েছে অটোমেটিক। যেমন এখানে আমি এখানে কানেক্ট করি নাই, মানে আমার ওয়েবসাইট কানেক্ট করা শেষ, কিন্তু ওয়ার্ডপ্রেসে কানেক্ট করা বাকি। তো যেটা হবে সেটা হলো, এই যে ভাই বললেন যে কেন ইউজ করবো, সেটা হলো এই ওইসব ক্লায়েন্টের জন্য যারা ধরেন আপনার কাছে কম বাজারে আসছে অপটিমাইজেশনের জন্য, ঠিক আছে। নাহলে তাকে আপনি তাকে যখন আপনি বলবেন যে আমি ক্লায়েন্টের কাজ যখন করবেন, আপনার তখন প্রথম টার্গেট হচ্ছে ক্লায়েন্টকে বলা সে কি দিয়ে অপটিমাইজেশন চাচ্ছে, কাস্টম চাচ্ছে, না সে চাচ্ছে কোনো প্লাগইন ইউজ করে, নাকি সে বলতে কোনো সিডিএন ইউজ করছে। সে তার যদি বাজেট কম হয় তাকে এইসব নাইট্রোপ্যাক প্রিফার করবে, অথবা তাকে বলতে পারে আমি ডাব্লিউপি রকেট ডেভেলপার ইউজ করবো, বাট এটা তোমার সামনে ইস্যু হতে পারে। সবকিছু ক্লিয়ার কাট করে নেওয়া ভালো, ঠিক আছে, মিথ্যা কথা না বলা বেটার। আগে থেকে বলে দিবেন যে তোমার এটা ইস্যু হতে পারে সামনে, কারণ আপনারা জানেন ডেভেলপার ভার্সনে এটা হলো প্র্যাকটিসের জন্য, এটা ক্লায়েন্টের মেইন সেটের জন্য না। তো যাদের জন্য ধরেন যে ক্লায়েন্টের অনেক বাজেট কম, তার জন্য নাইট্রোপ্যাক ইউজ করবেন, আর বলেও দিবেন যে কি করতে যাচ্ছেন না কি না করতে যাচ্ছেন। আচ্ছা, তারা প্লাগইনসে যাবেন, প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ ক্লিক করবেন, অ্যাড নিউতে ক্লিক করে সবকিছু বাজেটের উপর ডিপেন্ড করে। আমরা যখন ক্লায়েন্টের কাছে আপনি ক্লায়েন্টের বাজেট ভালো হলে অবশ্যই প্লাগইন দিবে, আপনি ওভাবে কনফিগার করবেন, সুন্দর কাজ করে দিবেন। বাজেট কম হলে আপনি ওভাবে কাজ করবেন, বাজেটের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তারপর যেটা ধরেন হলো, আচ্ছা নাইট্রোপ্যাক ইউজ করবেন। এখানে একটা প্লাগইন আছে নাইট্রোপ্যাকের, এটা আমি ইনস্টল করে নিচ্ছি। এটা ঠিক অনেক ক্লায়েন্ট প্রিফার করে না নাইট্রোপ্যাক ইউজ করা, ওরা অনেকে প্রিফার করে। যাদের টাকা আছে তারা অবশ্যই ইউজ করবে, কারণ এটা অনেক ভালো একটা সার্ভিস দেয়। যাদের নাই তারা ধরেন ডাব্লিউপি রকেট পেডটা কিনে ফেলো $50 দিয়ে, তারপর আপনি কনফিগার করতে, এটা একটা ভালো অপশন ওয়ার্ডপ্রেসের জন্য, ঠিক আছে। আবার ফ্রি মেথড কিছু আছে, যেমন ডাব্লিউসি টোটাল ক্যাশ, সুপার ক্যাশ, এইগুলো ইউজ করে অপটিমাইজ করা যায়। সেক্ষেত্রে কি করতে হবে? আপনার 3-4টা প্লাগইন ইউজ করতে হবে। যেখানে ডাব্লিউপি রকেটে আমরা কি করছি, প্রিলোডের জন্য আলাদা প্লাগইন ইউজ করতে হয় নাই, মিনিফিকেশন আলাদা প্লাগইন ইউজ করতে হয় নাই, সেখানে আলাদা আলাদা প্লাগইন ইউজ করতে হবে, এটাই ডিফারেন্স। সিডিএন আলাদা ইউজ করতে হবে, ঠিক আছে, সিডিএন জন্য আলাদা প্লাগইন ইউজ করতে হবে, এটাই ডিফারেন্স, আর কিছু না। বাট এখানে আমরা সবকিছু এক জায়গায় পাচ্ছি, এটাই সুবিধা। আচ্ছা, নাইট্রোপ্যাকটা আমি ইনস্টল করলাম, বাট নাইট্রোপ্যাক ডিসকানেক্টেড, এটা কানেক্ট করতে হবে আমাদের। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো করতে রাখছি, আচ্ছা আমাদের ডাব্লিউপি রকেটটা ডিঅ্যাক্টিভেট করতে হবে, না হলে আবার কাজ করবে না নাইট্রোপ্যাকটা। ওরাই ওয়ার্নিং দিবে যে তোমার এখানে ডাব্লিউপি রকেট আছে, প্লাগইন নাইট্রোপ্যাক আর এএমপি কি একসাথে ইউজ করা যাবে? নাইট্রোপ্যাক ইনস্টল কোনো এক্সট্রা প্লাগইন ইউজ করতে হবে না। আচ্ছা, স্কিপ ডিঅ্যাক্টিভেট দিয়ে দিই। আচ্ছা, স্কিপ ডিঅ্যাক্টিভেট। বাট নাইট্রোপ্যাক যখন ইউজ করবেন, এটার আউটকামটা একটু লেট হয়। ধরুন আমি এখন ইউজ করছি, এটার আমি আউটকামটা যেটার স্পিডটা বাড়বে, এটা স্পিড কিন্তু অলমোস্ট 90+, 95+, 100 পর্যন্ত হয়েছে, বাট এটার রেজাল্টটা পাইতে সময় লাগে, ঠিক আছে। আউটকামটা বেরিয়ে টাইম লাগে, আধা ঘন্টা পরে রেজাল্টটা দেখতে পারবেন। তখন পেজ স্পিড লোড নেবেন। যদি এখন কাজ না করে, আপনারা যারা ক্লাসের শেষে এই লিঙ্কটা কপি করে আপনারা যখন গুগল পেজ স্পিডে যাবেন, ওখানে ভালো স্কোর শো করবে, দেখো 95+ আছে স্পিড। আচ্ছা, ওকে, এখন কানেক্ট করে নিই আমরা।
দেখেন আমি নাইট টপিকের ড্যাশবোর্ড আর হলো ওয়েবসাইটের ইয়াটা ইন্টারফেসটা চেঞ্জ করে রাখছি, কারণ হচ্ছে তাহলে কানেক্ট করার সুবিধা হবে। আলাদা ট্যাবে এটা কানেক্ট করার ঝামেলা, এখানে আগে থেকে শো করতেছে, অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, কারণ পাশের ড্যাশবোর্ডে পেয়ে গেছে আমাকে, এই জন্য পাশের ট্যাবে। তাহলে আলাদা মানে ম্যানুয়ালি এন্টার করতে হইতো ডিটেলস গুলো। কানেক্ট হয়ে গেছে। আচ্ছা দেখছেন এখানে কি বলছে, রিসিউডাল ক্যাশ ফাইল ফাইল ফ্রম ডাব্লিউ ব্লক। ডাব্লিউ ব্লকের অনেক ক্যাশে জমে আছে আমাদের ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে। এখানে এগুলো চেঞ্জ করতে বলছে। সো দেখছেন একসাথে 2-3টা প্লাগইন রাখা যাবে না, ডিসমিস করে দিলাম, ক্লিন করে দিই আর ডিসমিস করে দিই। দেখি আচ্ছা ইস্যুগুলো সলভ হয়ে গেছে, এখন আমরা একটু ওয়েট করতে হবে আমাদের। এটা এখানে এই মোড দেওয়াই থাকবে, সমস্যা নেই, প্রি প্ল্যান কোনো সমস্যা নেই। আর এখানে ব্যাকগ্রাউন্ডে 4টা পেজ পার্টস চলতেছে। আচ্ছা অটোমেটিক বিহেভিয়ার অন থাকে, আমাদের কিছু করতে হবে না। এখানে টেস্টিং কারেন্ট কমপ্লিট স্ট্যাটাস এটা অটোমেটিক হয়ে যাবে, এখানে কিছু করতেই হবে না। বাট আমরা নাইট টপিকে যদি যাই, ওরা ওয়েবসাইট মানে কানেক্ট করতে পারছে, একটু চেক করে দেখি। আচ্ছা নাইট টপিক আউটকাম পাইতে একটু টাইম নেবে, বাট আউটকাম আপনি পাবেন। বেটার হয় ক্লাসের মধ্যে রেজাল্টটা দেখানো। আচ্ছা এখানে এইচটিএমএল কম্প্রেশন আছে, আমি ক্যাশ ফর্মটা দিয়ে দিই, এনেবল করে দিই। এটা কিসের জন্য ক্যাশ ওয়ার্ম আপ? ক্যাশিং এনেবল করে দিলাম। আর আচ্ছা আমরা যে মিনিফাইং করছিলাম বসে বসে অনেকক্ষণ ধরে, এগুলো সবগুলো অটোমেটিক, এখানে ক্যাশ ওয়ার্ম আপ মধ্যে দেখবেন সেটিংস মধ্যে অটোমেটিক এনেবল করা আছে, কিছুই করতে হবে না, সবকিছু আগে থেকে রেডি থাকে। এরপর দেখেন কানেক্টর সাইট অপটিমাইজেশনে ক্লিক করবেন। এখানে যতগুলো পেজ আছে এগুলো শো করবে যে কতটুকু অপটিমাইজ হয়েছে। দেখেন আমার কিন্তু এখানে আরো অনেকগুলো অপটিমাইজ হওয়া বাকি, একটা ফেল হয়েছে, স্কিপ করা হয়েছে, রিসেট ফিল্টার দিয়ে দিলাম, ঠিক আছে। এগুলো দেখেন কিছুক্ষণ পরে একটু সময় নিয়ে এগুলো অটোমেটিক অপটিমাইজ হয়ে যাবে, তাই বললাম কিছু সময় লাগবে রেজাল্ট পাইতে। তারপর সেটিংসে যদি যান, এখানে অনেকগুলো সেটিংস আছে আমরা যেগুলো করছিলাম, বাট এগুলো আগে চেক করতে দেওয়া আছে, মানে রিকমেন্ডেড সেটিং গুলো আগে থেকে এনেবল করা আছে, তেমন কিছু করতে হবে না। আর এখানে কিছু জিনিস আছে, ধরেন আপনার যদি কোনো চাচ্ছেন যে দেখতেছেন যে কোনো ফাইল সমস্যা হচ্ছে, আমরা ইনক্লুড করছিলাম মনে আছে, এখান থেকে আমরা দিতে পারি ইনক্লুড ইউআরএল, ওগুলো ইগনোর করবে। আপনি লিঙ্ক দিয়ে দিলে ওই ফাইলগুলো পেজগুলো ইগনোর করবে, ওগুলোতে ক্যাশ হবে না। আর তেমন কোনো সেটিং নেই, এগুলো সব ডিফল্ট সেটিং, সবকিছু আগে থেকে এনেবল করা থাকে, বাট আমাদের ওয়েট করতে হবে রেজাল্ট আউটকাম দেখার জন্য। 4টা পেজ অপটিমাইজ করা হয়েছে, যখন সবকিছু অপটিমাইজ করা হবে ওয়েবসাইট এমনি ফাস্ট হয়ে যাবে। হ্যাঁ একটা অ্যাকাউন্টে একটা ওয়েবসাইট ইউজ করা যাবে, বাট এখানে একটা সুবিধা আছে নেটওয়ার্কে, সেটা হলো প্রথম মাসে আপনি যদি সি প্যানেল থাকে, সি প্যানেলে আপনি আনলিমিটেড ইমেল তৈরি করতে পারবেন। তো আনলিমিটেড ইমেলের জন্য আপনি আনলিমিটেড নেটওয়ার্ক ইউজ মানে অ্যাকাউন্ট করতেই পারবেন, তো এটা ইস্যু হবে না, ঠিক আছে। বাট ওটাতে নেটওয়ার্ক বললাম না, ছোটখাটো ওয়েবসাইটের জন্য ফ্রিতে ইউজ করলে, আর পেড তো জানেন এক্সপেন্সিভ, দেখাচ্ছিলাম প্রতি মাসে $17 $22 করে। আচ্ছা চলেন আমরা দেখি মানে যা ইউজ করছি এখান থেকে কি রেজাল্ট আসে। একটু টাইম নেবে, আমি জানি আধা ঘন্টা পরে এর রেজাল্ট পাওয়া যায়, আউটকামটা যখন সব অপটিমাইজেশন শেষ হবে এখানে শো করবে, সবগুলো ওয়েবসাইট অপটিমাইজ হওয়া যান এখানেও শো করবে, ঠিক আছে। আচ্ছা এখানে স্কোরটা অনেক ইমপ্রুভ হয়েছে, 90, আর মোবাইলের মধ্যে ডেস্কটপের মধ্যে 100, একটু বেশি ইমপ্রুভ হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা তো এটা হলো সিডিএন এর একটা প্লাস পয়েন্ট, যে স্কোর একদম ফুল বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আমি যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করছি, এটা দেখা জানিনি, তো এই জন্য অনেক নাইট্রো প্যাক প্রিফার করে, নাইট্রো ভালো বাট অনেক এক্সপেন্সিভ, এটাই সমস্যা। আর রকেট যে খারাপ তা না, রকেটে যে টিক দিয়ে দিয়ে কাস্টম করে নিতে হয়। আপনি যখন সিডিএন ইউজ করতাম আমরা ক্লাউডফেয়ার বা ম্যাক্স সিডিএন, তখন কিন্তু আমরা মোটামুটি ডাব্লিউপি রকেট দিয়ে 90-র মধ্যে স্কোর পাইতাম অ্যাভারেজ, অন অ্যাভারেজ। বাট নাইট্রো প্যাকে যেটা সবকিছু অটোমেট করে ফেলে, তো তোরাই সবকিছু নিজে নিজে অপটিমাইজ করে ফেলে, সেটা একটা প্লাস পয়েন্ট। বাট নাইট্রো প্যাক বলছি আমি, যারা ফ্রি অ্যাকাউন্টে ছোট বড় ওয়েবসাইটের জন্য, বড় ওয়েবসাইটের জন্য না। তো এই ছিল আজকের ক্লাস, তো আশা করি অনেক কিছু জানতে পারছেন
অপটিমাইজেশনের ব্যাপারে অনেক জানতে পারছেন। আর যদি কোনো ইস্যু থাকে আপনারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন যে ভাই আমি কি বুঝিনি। আর ক্লাস ভিডিওটা আপনাদের দিয়ে দেওয়া হবে, আর প্লাগইন গুলোতে পেয়ে যাবেন। নাইট্রোক প্লাগইনটা ফ্রি দেখছেনই, আর ডাব্লিউপি রকেটটা আপনার ক্লাসরুমে পেয়ে যাবেন প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, ওই যে এখানে আমরা যে ডাব্লিউপি রকেট ইউজ করার পরে স্পিডটা আর কম ছিল আর কি, 86 থেকে 80 তে চলে গেছিল। তো আচ্ছা। সেক্ষেত্রে হ্যাঁ, এই ক্লায়েন্ট সবসময় তো মানে স্পিডের দিকে নজর দেয়, মানে নিচে কি এরর আছে ওইগুলা না দেখে স্পিডের দিকে নজর হ্যাঁ, এটাই ফ্যাক্ট। এই জন্যই বলতেছিলাম। হ্যাঁ, ধরুন এই যে আমার একটা ইস্যু হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু এখন আমি যখন ডাব্লিউপি রকেটের ক্লায়েন্টের পেইড ভার্সন ইউজ করছিলাম, আমার দেখা গেছিল 90 স্কোর ছিল, ক্লায়েন্ট 85, আমাকে বলছে 95 করে দিতে, আমি করার পর 75 হয়ে গেছিল। তো তখন আমি সাপোর্টে কথা বলছিলাম, পরে ওরা পারে নাই, পরে আবার ওরা মানে রিফান্ড চাইছিলাম, পরে দেখান রিফান্ড চাওয়ার পরে ভাবছিলাম রিফান্ড নেওয়ার পর অন্য প্লাগইন ইউজ করতে হবে, বাট মানে লাক ভালো ছিল আমার। সাপোর্টে কথা বলার পর ওরা মানে আমার এক্সেস নিয়েছিল ওয়েবসাইটে, তখন ওরা নিজেরা ফিক্স করে দিচ্ছে, তখন এটা 95 হয়ে গেছিল, আবার 95 92 হয়েছিল স্কোর। ওরা বলছে এর চেয়ে বেশি যা পসিবল হচ্ছে না, ওরা আমাকে মিনিমাম স্কোর দিয়ে দিচ্ছে। তো আমার এখানে দেখা গেছে যে পেড ভার্সন আমরা এবার পজিটিভ চান্স কি ছিল যে আমার যতটুকু করা দরকার আমি করছি, বাকিটা তো প্লাগইন এর নাকি। তারপর আমি সাপোর্টে কথা বলছি, কেন আমি ইউজ করার পর আমি স্ক্রিনশট নেওয়া ছিল আমার কাছে, বিফোর আফটারের জন্য কাইন্ডলি রাখছিলাম। তো বিফোর দেখাইলাম যে আমার এত ছিল কেন কমছে। ও আমাকে দেখাচ্ছে যে না, তুমি যখন পেজে যাবা দেখবা যে নিচের তো রেজাল্ট ভালোই, আউটকাম ভালোই। তখন আমি বললাম যে আউটকাম তো মেন না, আমার ক্লায়েন্টকে দেখাইতে হবে। তখন ওরা ফিক্স করে দিয়েছে জিনিসটা, ঠিক আছে। এটা তার প্লাস পয়েন্ট ছিল। এখন যেটা হচ্ছে যে আমি ইউজ করার পর আমার পাস আর কমে গেছে, তো এটা কিন্তু আমি সাপোর্টে কথা বলে ফিক্স করে নিতে পারতাম। আর সিডিএন ইউজ করলে জিনিসটা আরো পাওয়ারফুল হয়। সেক্ষেত্রে আচ্ছা, এটা তারা কিভাবে সলভ করছিল এটা কি আমরা জানতে পারবো? ওরা আপনাকে বলে দিবে যে তোমার সব ওয়েবসাইটে সমান ইস্যু থাকে না, এক একটা ওয়েবসাইটে এক এক ধরনের ইস্যু থাকে, এই তো নাকি। তো এই জন্য বললাম যে পেড প্লাগইনের সুবিধা কি, আপনাকে যখন কাজ দিবে আপনি না পারলেও সাপোর্টে কথা বলে এটা আদায় করে নিতে পারবেন। কেন ওরা বাধ্য, আপনার তাতে প্লাগইন কিনছেন, আর তারা সাপোর্ট দিতে বাধ্য। আর আপনি যদি সাপোর্ট না দেন ওদের রিফান্ডের অপশন আছে, কেন আমার কাজ করে না প্লাগইন, আমি কেন তোমার প্লাগইন ইউজ করবো, ওরা রিফান্ড দিয়ে দেয়, ঠিক আছে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে কি ওই যে মোবাইলে স্পিড অপটিমাইজেশনটা সব ক্লায়েন্টই বলে যে আমার মোবাইলে ডেস্কটপে যাই হোক, মোবাইলে আমার স্পিডটা যেন গ্রিন স্কোর থাকে আর কি। তো সেক্ষেত্রে মোবাইলে স্কোরটা উঠানো অনেকটাই টাফ হয়ে যায় আর কি। তো এখন নাইট্রোপেকটা সব ক্লায়েন্ট তো ইউজ করতে চায় না। তো ইউজ করতে যাবে না, স্বাভাবিক না। সিডিএন ইউজ করলে আবার মোবাইলে আবার অপটিমাইজ ভালো হবে, এই জন্য সিডিএন ইউজ করা। আর না হলো যে ডাব্লিউপি রকেট ইউজ করতেছি আমরা, আবার বললাম অনেক ফ্রি প্লাগইন আছে, ঠিক আছে। তার উপর ইমেজ গুলো ছোট, সবসময় মাথায় রাখবেন ইমেজ যেন কম হয়। ওয়েবপিতে কনফার্ম মানে কি করে, ওয়েবপিতে কনভার্ট করা থাকে ইমেজ গুলা, অপটিমাইজ করা থাকে, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে ইস্যু হবে না। আর হোস্টিং যদি ভালো হয়, অপটিমাইজেশন এমনি ভালো হয়, তেমন কিছু করতেই হয় না। অনেক কিছু হোস্টিং এর উপর ডিপেন্ড করে। এই যে স্পিড ইনডেক্স এখানে সার্ভারের উপর ডিপেন্ড করতেছে, অনেক কিছু সার্ভারের উপর ডিপেন্ড করে কিন্তু, ঠিক আছে। মানে তো এই এখানে নাইট্রোপেক ইউজ করার পরে সার্ভারের মধ্যে মানে ওটা তো নির্ভর করতেছে কোন কিরকম স্পিড এখন আমি সার্ভার। বলি, এখন ভাই বলতে পারেন যে আচ্ছা নাইট্রোপেক বাড়ছে কেমন, বাড়ছে রিজন হচ্ছে আমার ওয়েবসাইটে যত ইমেজ আছে এখন ওরা নাইট্রোপেকে লোড নিচ্ছে, আমার হোস্টিং দিয়ে লোড নিচ্ছে না, ওদের নিজের মধ্যে নিয়ে গেছে। যদি আমি যাই চেক করে দেখি আসলে কি তাই হয়েছে। আমাকে নেট তো দাও। আচ্ছা, আমি যেটা করতে পারি সেটা হলো এই ইমেজটা দেখতে পারি। আচ্ছা, এটা দেখি ভিউ ইমেজ। আচ্ছা, এখানে প্রোডাক্টের ইম্পোর্টের ইস্যুটা যেটা ছিল ওটা ফিক্স হয়ে গেছে, এই নাইট্রোপেকের কারণে, সিডিএন এর কারণে সেটা ফিক্স হয়ে গেছে। আচ্ছা, ওপেন নিউ ইমেজের নিউ ট্যাব। আচ্ছা, এটা মনে হয় অপটিমাইজ হয় নাই, সিডিএন এ নেই। আচ্ছা দেখি, এটাও দেখি, ট্রাই করে দেখি, এটা মনে সেম ইমেজ। আচ্ছা না, এটা আমার হোস্টিং দিয়ে লোড নিচ্ছে। পরে না দেখা যায়। আচ্ছা আচ্ছা, আমরা ইমেজে আমরা ট্রিপল ইউজ করছিলাম, ওখান থেকে অপটিমাইজ হয়েছে জিনিসগুলো কিছু। ওকে, তো যেটা হয় আমি বলি আপনাকে, নাইট্রোপেক যেটা করে, আমার অনেকগুলো ফাইল দেখবেন এখানে, সবকিছু তো পুরো ফুল সাইট নেও না, অনেকগুলো ফাইল দেখবেন আমার এখানে লোড নিচ্ছে না, ওরা ওদের যে সার্ভার আছে, ওদের সার্ভার ওইখান থেকে ওরা শো করাচ্ছে, বুঝছেন। এই কারণে আমার কিছু সোর্স মানে আমার কিছু যে রিসোর্স গুলো এগুলো বেঁচে যাচ্ছে, আমার তখন ওয়েবসাইটে আরো ফাস্ট লোডিং করতেছে, এইগুলো প্লাস পয়েন্ট, ঠিক আছে, আর কিছু না। এই জন্য সিডিএন ইউজ করা, ওরা ওদের সার্ভার থেকে ওরা শো করাবে কিছু জিনিস, আপনার কিছু ফাইলগুলো, অনেকগুলো ফাইল, ম্যাক্সিমাম ফাইলে দেখাবে, মিনিফিকেশন করে দিবে, ঠিক আছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি রেকর্ডিংটা অফ করে দেই, স্টপ রেকর্ডিং।